চলো চেষ্টা করবে যেটা যে প্রতিটা কোশ্চেন দেখো আমরা প্রথমের দিকে যেহেতু একদম সেট ওয়ান থেকে স্টার্ট করছি, একদম ইজি ইজি লেভেলের কোশ্চেন থেকে আমরা শুরু করব। মানে 5-6টা কোশ্চেনের পর আমরা 5-6টা সেটের পর আমরা আস্তে আস্তে টাফ টাফ কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করব, কি 10-12টা সেটের পর। তবুও ট্রাই করো যে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কোশ্চেনকে সলভ করার। আর বাই ল্যাঙ্গুয়েজে কোশ্চেন আমি সেট করেছি, মানে ইংলিশও আছে এবং বাংলাতেও আছে। যার যেটা মনে হবে যে ইংলিশে কমফোর্টেবল সে ইংলিশ পড়ে কোশ্চেন সলভ করবে, আর যে বাংলাতে কমফোর্টেবল সে বাংলা পড়ে কোশ্চেন সলভ করো। ঠিক আছে, চলো। এটা হচ্ছে দেখো ফার্স্ট কোশ্চেন, যেটা হচ্ছে তোমার নাম্বার সিস্টেমের একটা কোশ্চেন আছে এনটিপিসি। এবার 5 তারিখ জুন মাসে যে এক্সাম কন্ডাক্ট হয়েছিল তার ফার্স্ট শিফটের কোশ্চেন। আর নিজেরাই পড়ো, নিজেরাই কোশ্চেন বোঝার চেষ্টা করো যে কি বলতে চেয়েছে এক্সামিনার এই ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে, দেন সেখান থেকে অ্যান্সার দেবে। ঠিক, টাইম নাও, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আরামসে বোঝো, আরামসে কোশ্চেন সলভ করো। হয়ে গেলে তুমি এখানে হ্যান্ড রেস করো, দেন আমি জিজ্ঞাসা করবো। হয়েছে কারো? রেসপন্স করো প্লিজ। হ্যাঁ স্যার। কমপ্লিট তো? হ্যাঁ স্যার। ওকে, বাকিদের? না স্যার, হয়নি। হয়নি? এটা এমন একটা কোশ্চেন আছে যেটা 5 সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে আসার কথা। আচ্ছা, প্রত্যেকে দেখো রেসপন্স করবে। আমি বারবার বলছি যে নাম ধরে ধরে প্রত্যেকে কোয়ারি করা আমার পক্ষে পসিবল না। তো যখনই জিজ্ঞাসা করবো যে প্রত্যেকে রেসপন্স করো, তো যার হয়েছে সে হ্যাঁ বলবে, যার হয়নি সে না বলো, কিন্তু রেসপন্স করবে। কোশ্চেনটা দেখো কি বলেছে, যে 3 ডিজিট নাম্বার ইজ সাচ দ্যাট ইটস ইউনিট ডিজিট, 10 ডিজিট অ্যান্ড 100 ডিজিট আর ইন দ্য রেশিও। ঠিক অনুপাতে দিয়ে দেওয়া আছে একটা 3 ডিজিটের বা 3 অঙ্কের সংখ্যা তোমার কাছে আছে। তো 3 অঙ্কের সংখ্যার কথা যদি আমরা ভাবি, আমরা কি বলতে পারি যে 3 অঙ্কের সংখ্যা কীরকম হয়। যে 3টে ডিজিট আমাদের কাছে থাকে, সেই 3টে ডিজিটের একদম লাস্টের ডিজিটটাকে আমরা ইউনিট ডিজিট বা বাংলাতে বললে আমরা একক স্থানীয় অঙ্ক বলি। তার আগে থাকে দশক, তার আগে থাকে শতক স্থানীয় অঙ্ক। ঠিক, শতক স্থানীয় অঙ্ক। এই 3টে ডিজিট তুমি এখানে পাবে, তোমার 3 ডিজিট একটা নাম্বার তৈরি হবে। কোশ্চেনটা দেখো যেটা গিভেন আছে সেটা হচ্ছে যে এই 3টে ডিজিটের মধ্যে তোমার কাছে রেশিও দিয়ে দেওয়া আছে। কী কী রেশিও দেখো, ইউনিট ডিজিট সববার প্রথমে এখানে ইউনিট ডিজিট আছে। একক স্থানীয় অঙ্ক সেটা যদি 2 রেশিও হয়, 10 ডিজিট দশক স্থানীয় অঙ্ক হবে 3 রেশিও, সেই রেসপেক্টে 100 ডিজিটটা হবে 4 রেশিও। ঠিক, সো তুমি এক্সপেক্ট কোনো কিছু ধরতে লাগবে না এখানে। তুমি নর্মালি ভাবো যে রেশিও তোমাকে বলেছে 2, 3, 4, মানে একক স্থানীয় অঙ্কে যদি 2 বসে তখন দশক স্থানীয় অঙ্ক হবে 3 আর শতক স্থানীয় অঙ্ক হবে 4। কি এটাই তো আমরা রেশিও বুঝি? এর মাঝখানে রেশিও সিম্বল লাগিয়ে দিতে হবে। বলো হ্যাঁ কি না, এটাই তো আমরা বুঝি? বলো, রেশিও মানে তো আমরা এটাই বুঝি, বা কোশ্চেনে এই লাইনটা পড়ে আমরা কি বুঝি যে একক দশক শতক হ্যাঁ স্যার। স্থানীয় হ্যাঁ অঙ্কের স্যার। মধ্যে রেশিওটা আমাকে এটা দিয়ে দেওয়া আছে। এবার তুমি যদি রেশিওটা তুলে দিতে চাও, সাপোজ রেশিও যদি তুমি তুলতে চাও, তুমি বলবো স্যার রেশিও মানে কিন্তু তার অ্যাকচুয়াল ভ্যালু নয়। আমরা রেশিও থেকে কখনো তার অ্যাকচুয়াল ভ্যালু বলতে পারবো না যদি আদার্স আর কোনো ইনফরমেশন আমাদের কাছে না দিয়ে দেওয়া থাকে। এটা তোমাকে রেশিও দিয়ে দেওয়া আছে, হতে পারে এটার 1 গুণ, মানে নাম্বার তোমার কাছে হতে পারে কি 432, এটা একটা নাম্বার তোমার কাছে ডিরেক্টলি চলে আসতে পারে ফার্স্ট নাম্বার। দেন সেকেন্ড নাম্বার এর দ্বিগুণ হতে পারে, মানে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 2-4, 864, এটা একটা সেকেন্ড পসিবল নাম্বার আমাদের কাছে হতে পারে। রেশিও মানে এরকমও হতে পারতো যে একক স্থানীয় অঙ্কটা 3 গুণ করলে 3 দুগুণে 6, দশক স্থানীয় অঙ্কটা হতো
তিন গুণ করলে 3 3 9, আর শতক স্থানীয় অঙ্ক হবে 3 4 12। বাট এইটা আমরা নিতে পারবো না। কেন বলো তো নিতে পারবো না? তার কারণ প্রত্যেকটা ডিজিট কিন্তু সিঙ্গেল ডিজিট করে হবে, তো 12 তো পসিবল না। দেন তুমি সবার প্রথমেই বলবে যে রেশিও থেকে আমরা কি দেখতে পেলাম, যে রেশিও থেকে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে আমাদের কাছে দুটো পসিবল ভ্যালু হতে পারে। একটা কি, একটা হচ্ছে নাম্বার হতে পারে 432, আরেকবার আমরা দেখলাম নাম্বারটা হতে পারে 864। আমাকে বলো এটুকু অবধি ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। ওকে। দেন কি বলেছে দেখো, দ্য সাম অফ দিস নাম্বার, মানে এই যে নাম্বারটা তোমার কাছে আছে যার রেশিওটা দিয়ে দেওয়া ছিল, মানে আইদার এই নাম্বারটা অথবা এই নাম্বারটা, ঠিক? সাম অফ দিস নাম্বার অ্যান্ড দ্য নাম্বার অবটেন্ড বাই রিভার্সিং ইটস ডিজিট ইজ 1332। ওই যে নাম্বারটা আছে ওর সাথে ওর ডিজিটগুলোকে তুমি যদি সব উল্টে দাও, রিভার্স করে দাও, যে নাম্বারটা ফর্ম হবে তাদের দুটো যোগফল হবে 1332। আমরা ডিজিটকে রিভার্স মানে কি বুঝি? ধরে নাও একটা নাম্বার যদি 32 হয়, এর ডিজিটটাকে উল্টে দিলে কত হবে? 23 হবে। একটা নাম্বার যদি সাপোজ তোমার কাছে 142 হয়ে থাকে, এর ডিজিটগুলোকে উল্টে দাও, তুমি বলবে স্যার নাম্বারটা হয়ে যাবে 241, ঠিক? তো যে নাম্বারটাকে আমরা 432 নিয়েছি তার ডিজিটটাকে উল্টে দিলে এই নাম্বারটা কত হবে বলো তো? তুমি বলবে 234। আর এখানে যে নাম্বারটা 864 ছিল, এটাকে তুমি যদি উল্টে দিতে তার ডিজিটগুলোকে, এই নাম্বারটা আমাদের কাছে হতো 468। এবার যোগ করে দেখো এই নাম্বারটাকে রেজাল্ট তোমাকে কখনো 1332 দেবে না, 600 সামথিং তোমাকে দেবে রেজাল্ট। তুমি বলবে স্যার এটা তো আমাদের কাছে হবে না। আর এটা যখন তুমি যোগ করে দেখবে 100% তোমাকে 1332 কিন্তু দেবেই দেবে, মাস্ট, ঠিক? এইটুকু কাজ তোমাকে শুধু করতে হতো। তো তোমার কাছে নাম্বারটা আইডেন্টিফাই হয়ে গেল। তো নাম্বারটা কোনটা ছিল, যে রেশিওটা গিভেন ছিল তাতে নাম্বার আমরা কোনটা পেয়েছি? তুমি বলবে স্যার 864, এটা আমরা নাম্বার পেয়েছি। ওকে। জানতে চেয়েছে কি, যে ফাইন্ড দ্য পজিটিভ ডিফারেন্স। ডিফারেন্স যাই হোক না কেন, প্লাসে আসুক বা মাইনাসে আসুক, তোমাকে পজিটিভই নিতে হবে। কার কার মধ্যে না, ওই 3 ডিজিট নাম্বার অ্যান্ড দ্য নাম্বার ফর্ম বাই রিভার্সিং ইটস ডিজিট, ওই নাম্বারটা এবং ওইটার ডিজিটগুলোকে উল্টে দিয়ে যে নাম্বারটা বেরিয়েছিল, মানে কোনটা? এই 468। এদের মধ্যে ডিফারেন্স কত হবে? তো তুমি ডিফারেন্স যখনই বের করতে চাইবে, দেখো 14 থেকে 8 মাইনাস করলে ইউনিট ডিজিটে 6 আসে, আর ইউনিট ডিজিটে 6 তোমার একটাই মাত্র অপশন আছে, সেটা হচ্ছে অপশন সি, ঠিক? এবার বলো অপশন সি কতজন পেয়েছো? রেসপন্স করো, মানে কতজন পেয়েছো, হ্যাঁ কি না বলো, কে কে পেয়েছো? আচ্ছা, আমি যে প্রসেসে সলভ করলাম এটা কি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো, নাকি আরো ডিটেলসে বলতে হবে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, চলো আমরা তাহলে মুভ করছি সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন দেখো, একটা জিওমেট্রি থেকে কোশ্চেন দিয়ে দেওয়া আছে, লাইন, পয়েন্টস এবং অ্যাঙ্গেল থেকে। একদম ইজি কোশ্চেন। বলছে ইন দ্য অ্যাডজয়িং ফিগার লাইন এল ইজ প্যারালাল টু দ্য লাইন এম। এই যে ওপরে এল লাইনটা আমাদের কাছে আছে, সেই লাইনটা কিন্তু এম এর সাথে প্যারালাল, সমান্তরাল আছে। দেন জানতে কি চেয়েছে, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স প্লাস 2y। এক্স কোথায় আছে দেখো, এক্স হচ্ছে এইখানে যে অ্যাঙ্গেলটা তার ভ্যালু এক্স দিয়ে দেওয়া আছে, আর ওয়াই হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তোমাকে দুটো অ্যাঙ্গেল বের করতে হবে সবার প্রথম, তারপর তোমাকে এটার ভ্যালু বলতে হবে যে এক্স প্লাস 2y এর মান কত আসবে। 225। হুম, 225। 225। ওকে, আর কারো অ্যান্সার? যার যার হবে সঙ্গে সঙ্গে রেসপন্স করবে। সরি স্যার, 315 আসছে, 225 নয়, 315। ভুল হয়ে গেছে। বেশ, দেখো এখানে কনসেপ্ট আমাদেরকে কি অ্যাপ্লাই করতে হবে? কনসেপ্ট আমাদেরকে কি অ্যাপ্লাই করতে হবে না, করসপন্ডিং অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল বা ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, তারই তুমি কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করবে। এইগুলো কখন আমরা অ্যাপ্লাই করতে পারি না, যখন এরকম সিচুয়েশন হয় যে ধরুন দুটো প্যারালাল লাইন থাকে, সেই জায়গাতে একটা তির্যক লাইন আমাদের কাছে ছেদ করে, তো সেই জায়গাতে কিছু কোণ তৈরি হয়, ঠিক? যেমন ধরো নাও এই যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই পিকচারটাতে যদি আমরা দেখি এবং এটাকে তুমি নাম দিয়ে দাও যে এটা একটা এল লাইন ছিল এবং এটা এম লাইন ছিল। সেখানে ধরে নাও বি সাপোজ একটা লাইন আছে যেটা তির্যকভাবে এখানে ছেদ করেছে। তো যেই পয়েন্টে গিয়ে লাইনগুলোকে ছেদ করবে সেই পয়েন্টিং রিগার্ডিং দেখো চারদিকে চারটে অ্যাঙ্গেল তৈরি হয়েছে।
যেমন এই দিকের অ্যাঙ্গেল বা কোণটাকে আমরা এ বলতে পারি, ঠিক এই দিকের অ্যাঙ্গেলটা হবে বি, এটা হচ্ছে ডি, এটা সি, এরকমভাবে ডিফারেন্ট নাম দিয়ে দেওয়া আছে। ঠিক, তো এইখানটাতে কিছু কিছু আমাদের কাছে প্রপার্টিস কাজে লাগে। সেই প্রপার্টিসগুলো কীরকম হয় না, সবার প্রথম হচ্ছে যে এই যে বি অ্যাঙ্গেলটা সেম টু সেম তুমি সি অ্যাঙ্গেলের সাথে সমান হবে। আবার এই যে এ অ্যাঙ্গেলটা আছে সেটা সেম টু সেম ডি এর সাথে সমান হবে, যেটাকে আমরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলি। এবার তুমি কোশ্চেন করতে পারো স্যার কেন সমান হবে, কি করে বলছেন? না, সব কিছুর দেখো প্রুফ আছে। কীরকম প্রুফ হয়? যেমন ধরো আমরা যদি একটা সিম্পলি লাইন এখানে ড্র করি আর তোমাকে বলি যে এই পয়েন্টের রেসপেক্টে এই অ্যাঙ্গেলটা আমাকে বলো, এই অ্যাঙ্গেলটা দেখে তুমি কত ডিগ্রি বলবে? একটা স্ট্রেট লাইন আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল বলবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, মানে স্ট্রেট অ্যাঙ্গেল আছে। ঠিক, যদি আমি এখন বলতাম যে এই জায়গাতে একটা কোণ বানিয়ে দিয়েছি আর এই দিকের অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, তুমি এটা ক্যালকুলেট করতে পারবে না ওই দিকের অ্যাঙ্গেলটা কত হবে? একদমই ইজি। তুমি বলবে স্যার পুরো স্ট্রেট অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি হয়ে থাকে তার এই পোর্শনটাকে আপনি 30 বানিয়ে দিয়েছেন, সো এই দিকটা কত হবে? না 180 থেকে আমাকে 30 মাইনাস করতে হবে, সো এই পোর্শনটাকে আমরা বলতে পারি 150 ডিগ্রি। ক্লিয়ার তো? ঠিক, প্রুফের জন্য তুমি এরকম ভাবতে পারো যে ধরে নাও এই যে লাইনটা আমাদের কাছে আছে সেই লাইনটার এই দিকের অ্যাঙ্গেলটার কথা যদি আমরা বলি, আমি যদি ডিকে সাপোজ 30 ডিগ্রি ধরতাম, তখন বি অ্যাঙ্গেলটা তোমার কাছে কত আসতো? ডিকে যদি আমরা 30 নিতাম, তুমি বলবে স্যার এই যে তির্যক লাইনটা আছে তার এই দিকের পুরো অ্যাঙ্গেলটাকে আপনি বলতে পারেন যে এটা আমাদের 180 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ না? নিচেরটা যদি 30 হয়, সো উপরেরটা কত হবে? দেখো 150 হয়ে যাবে, অটোমেটিক্যালি কত হবে? 150। সিমিলারলি যদি তুমি এখন উপরের দিকের লাইনটার উপর বেশ করে ভাবো, মানে এই দিক বরাবর তুমি যদি লাইনটা নাও যেটা আমাদের এল লাইন আছে, তার এই পুরো অ্যাঙ্গেলটা নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। ওই দিকের পোর্শনটা 150 হলে বাম দিকের পোর্শনটা তখন কত হয়ে যাবে? 180 থেকে 150 মাইনাস করে দেখো 30 হয়ে যাবে। আবার যদি এই তির্যক লাইনের বাম দিকের অ্যাঙ্গেলটা ধরো, তখন উপরের দিকটা 30 মানে এই পোর্শনটা তোমার কাছে আসবে 150 ডিগ্রি। দেখো এখন কোনাকুনি যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয়েছে সেগুলো সব ইকুয়াল হয়েছে না? এদিকে 30 ছিল, এদিকে আমরা 30 পাচ্ছি, এদিকে উপরের দিকে 150 ছিল, এখানে দেখো আমরা 150 পাচ্ছি। কি পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি তো? ঠিক, তার মানে এই অ্যাঙ্গেলগুলোকে আমরা কি বলতে পারি? না ইকুয়াল অ্যাঙ্গেল বলতে পারি। ঠিক, মানে যেটাকে আমরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ আমরা বাংলাতে বলি। সিমিলারলি তোমার এই প্যারালাল লাইনের কনসেপ্টে আরও কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে। কি কি দেখো, তির্যক লাইনের একই পাশে যে কোণগুলো উৎপন্ন হয়, একই পাশে যে কোণগুলো উৎপন্ন হয় সেগুলোকে আমরা করসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ অ্যাঙ্গেল বলি। সেই অনুরূপ অ্যাঙ্গেল কোনগুলো হয় না, ধরে নাও এই উপরের দিকে তুমি যদি প্যারালাল লাইনের উপরের দিকে যদি বি অ্যাঙ্গেলটা নাও, তার নিচের দিকেও প্যারালাল লাইনের উপরের দিকে অ্যাঙ্গেল এফ আছে, সো বি অ্যাঙ্গেলটা এফ অ্যাঙ্গেলের সাথে সমান হবে। এটাকে আমরা কি বলছি? না অনুরূপ অ্যাঙ্গেল বা করসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক, সিমিলারলি তুমি বলতে পারো স্যার নিচের দিকে যদি আমি নিতাম ডি, তাহলে সেটা কার সাথে সমান হতো? না একই দিকে এইচ এর সাথে সমান হতো। তো ডি যে অ্যাঙ্গেলটা আছে সেটা তোমার কার সাথে সমান হবে? না এইচ এর সাথে সমান হবে। এরকম সেম টু সেম তোমার বাম দিকেও হবে। এই অ্যাঙ্গেলগুলোকে আমরা কি বলছি? না এগুলোকে আমরা অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল বলছি। ওকে, আরেকটা পয়েন্ট মাথায় রাখবে, সেটা কি না, সেটা হলো এই ওপরের দিকে যে বি অ্যাঙ্গেলটা আমরা পেয়েছিলাম, সেই ওপরের দিকের বি অ্যাঙ্গেলটা তুমি যদি প্রুফ দেখতেও চাও, তুমি দেখবে এই একদম কোণাকোণি তির্যক লাইনের ঠিক অপোজিট সাইড। দেখো এটা তির্যক লাইনের রাইট হ্যান্ড সাইড ছিল বি অ্যাঙ্গেল, আর এটা তির্যক লাইনের লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি। ওটা উপরের দিকের পোর্শনটা বি ছিল, এটা নিচের দিকের পোর্শন আমরা জি। এই দুটোও কিন্তু সেম অ্যাঙ্গেল তোমার কাছে বেরোবে। সো আমরা আরও একবার বলতে পারি যে বি অ্যাঙ্গেলটা কার সাথে সমান হবে? না জি এর সাথে সমান হবে। সিমিলারলি ওই দিকে যেটা এ আছে সেটা নিচে এইচ এর সাথে সমান হবে। ঠিক, তো বাম দিকে যেটা ওপরের অ্যাঙ্গেল এ ছিল সেটা ডান দিকে নিচের অ্যাঙ্গেল এইচ এর সাথে সমান হবে। এই টাইপের যে অ্যাঙ্গেলগুলো বেরোয় সেগুলোকে আমরা কি অ্যাঙ্গেল বলি? এগুলোকে আমরা বলি অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ। ঠিক, এগুলো দেখো আমাদের কাছে সমান হয়। আরেকটা প্রপার্টিস কি মনে রাখবে? সবসময় মনে রাখবে প্যারালাল লাইনের ভেতরের দিকে যে তির্যক লাইনটা যে দুটো অ্যাঙ্গেল তৈরি করে, মানে এই দিকে দেখো ডি অ্যাঙ্গেল আর এফ অ্যাঙ্গেল, এই দুটো কোণের সমষ্টি সবসময় কত ডিগ্রি হয়? মনে আছে কারো? সি বলো বা ই বলো, 180 ডিগ্রি। অলওয়েজ 180 ডিগ্রি হয়। ঠিক, এই এই দুটো প্রপার্টিস জানলেই তোমার কোশ্চেনটা দেখো সলভ হয়ে যাবে। এই কোশ্চেনটা তোমার এখানে যেটা আছে পিকচার, তুমি যদি পিকচারের দিকে তাকাও, তুমি বলবে স্যার এটা দুটো আমাদের কাছে প্যারালাল লাইন ছিল, কোশ্চেনে গিভেনই আছে যে এল এবং এম হচ্ছে প্যারালাল লাইন, আর এটা একটা ট্রানভার্স লাইন বা তির্যক লাইন আমাদের কাছে ছেদ করেছে। তো ছেদকের একই পাশে এই ভেতরের দিকের কোণ দুটো সমষ্টি আমাদের কাছে কত হবে বলো? প্রপার্টিস তো আমরা এক্ষুনি দেখলাম। এই দুটো কোণের সমষ্টি কত হবে? 100, হ্যাঁ 180 ডিগ্রি বা 180 ডিগ্রি হবে। তার মধ্যে একটা কোণ তুমি 105 পেয়েছো। যদি একটা কোণ 105 হয় তো অবভিয়াসলি এই যে কোণটা যেটা এক্স বলে দেওয়া আছে সেটা কত হবে?
তুমি 180 থেকে 105 মাইনাস করে দাও, তুমি বলবে স্যার এটা হবে 75 ডিগ্রি। ঠিক, এটা কত হবে? 75 ডিগ্রি। ওকে, ওয়াই এর মানটা তুমি কিভাবে ক্যালকুলেট করবে? তুমি বলবে স্যার এই যে তির্যক লাইনটা আছে সেই তির্যক লাইনের রেসপেক্টে আমি অনেক রকমভাবে বের করতে পারি। যদি আমার এই তির্যক লাইনের প্যারালাল লাইনের উপরের দিকের এই অ্যাঙ্গেলটা 60 হয়, তো এই দিকের অ্যাঙ্গেলটাও আমরা কি 60 বলতে পারি না? দুটোই তো সমানই হবে। কে শোনো, উপরের দিকটা যদি হ্যাঁ 60 স্যার। হয় তো নিচের দিকটাও কত হবে? তুমি বলবে স্যার 60 হবে। আর যখনই তুমি ওটাকে 60 পাবে, এখন বলবে এই প্যারালাল লাইনের রেসপেক্টে পুরো অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। তার মধ্যে ডান দিকের পোর্শনটা 60 হলে বাম দিকে যেটা ওয়াই এর মান সেটা কত বেরোবে? 120 ডিগ্রি। ঠিক, সো আমরা দুটো জিনিস ক্লিয়ার করে নিলাম। এক্স এর মান আমরা পেয়েছি কত? 75 ডিগ্রি। আর ওয়াই এর মান আমরা কত পেলাম? 120 ডিগ্রি। কোশ্চেনে কি জানতে চেয়েছে? কোশ্চেনে তোমাকে জানতে চেয়েছে যে এক্স প্লাস 2y এর মান কত। জাস্ট পুট করে নাও যে এক্স এর মান 75 আর 2y বলেছে 12 দুয়ে 24, 240, যোগ করলে অ্যান্সার কত আসবে? 315 ডিগ্রি। দ্যাট ইজ অপশন ডি। কারো ডাউট আছে? বলো। না স্যার। কোশ্চেন যাব। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, রিজনিং থেকে স্যার অল্টারনেট অ্যাঙ্গেলটাকেই কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল নাকি একটা বলে, ওটাকে বলে নাকি? না 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 না, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল এবং অল্টারনেট অ্যাঙ্গেল সম্পূর্ণ আলাদা। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কীরকম হয় দেখো বলি। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে যদি ধরে নাও এই উপরের দিকে যে অ্যাঙ্গেল সেই নিচের দিকের অ্যাঙ্গেলের সাথে সমান হবে, এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান হবে, এটাকে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল বলছে। আর অল্টারনেট অ্যাঙ্গেলের কনসেপ্ট হচ্ছে যে এই যে তির্যক লাইন আছে এই উপরের দিকের এই যে অ্যাঙ্গেলটা সেটা এই নিচের দিকের এখানের সাথে সমান হবে। দেখতে গেলে একই, কারণ এই দিকের যে অ্যাঙ্গেলটা সেটাই তো এখানে এসে পুট হচ্ছে না। একই রকমই তুমি বলতে পারো, কিন্তু নাম ডিফারেন্ট ডিফারেন্ট দিয়েছে প্যারালাল লাইনের রেসপেক্টে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো এই কোশ্চেনটা সলভ করো। কিসের কোশ্চেন আছে? রিজনিং এর। দেখো বক্স বেস একটা পাজেল তোমাকে দিয়ে দেওয়া আছে, তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। পড়ে নাও ভালো করে, টাইম নাও, দেন সলভ করো। হয়েছে কারো? আরে বলো হয়েছে কি হয়নি? দুটো আসছে, আসছে না? দুটো আসছে। আচ্ছা, দুটো আসছে, মানে অপশন সি বলছো তাই তো? হুম। না, বাকিদের? সি, হ্যাঁ সি। বাকিদের? আচ্ছা, তনুশ্রীর ডি আসছে, মানে 3 আসছে। দেখো যখন এরকম কিছু পাজল তোমাকে দেবে যেটা ফ্লোর বেস বলো বা এরকম তোমাকে স্টেপ ওয়াইজ সাজাতে হবে, তুমি সবার প্রথমে দেখবে যে কতগুলো বক্সকে তুমি অ্যারেঞ্জ করছো। ঠিক, এখানে 7টা বক্সকে আমরা অ্যারেঞ্জ করছি। আমি সবার প্রথমে 7টা কি করব না, বক্সকে অ্যারেঞ্জ করার মতো প্লেস বানিয়ে নেব। কীরকমভাবে প্লেস বানাবে না, সবার প্রথম তুমি নিচের পোর্শনটাকে 1 ধরে নেবে। সো আমি যদি 7টা বক্সকে অ্যারেঞ্জ করতে চাই যে 1, তার উপরে 2 আসবে, তার উপর 3 আসবে, এরকমভাবে তুমি উল্টো ক্রমে লিখে দাও যে উপরেরটা 7 হবে, তার নিচে 6 পাবো, দেন 5 আসবে, 4, 3, 2, 1। ব্যাস, দুটো পসিবিলিটি কমসে কম নিয়ে চলবে। ঠিক, ফটাফট কোশ্চেন পড়ার পরেই তুমি 7টা এরকম প্লেস বানিয়ে নেবে আর দুটো পসিবিলিটি নিয়ে চলো। এটা একটা পসিবিলিটি আমরা পুট করবো, এখানে একটা পসিবিলিটি রাখবো, দেন দুটো পসিবিলিটি তোমার কাছে কোশ্চেন সলভ হয়ে যাবে। কারণ ব্যাংকের কোশ্চেনগুলোতে 2-3টে নিয়ে চলতে হয়, মোটামুটি এসএসসি বা রেলেরগুলোতে ইজিলি চলে আসবে।
দেখো এবার তুমি এক একটা করে লাইন পড়ো আর কি বলতে চেয়েছে সেটাকে তুমি যদি ডিরেক্টলি পারো এখানে পুট করো, আদারওয়াইজ যদি তুমি ডিরেক্টলি পুট না করতে পারো সাইডে নোট ডাউন করে রাখবে। পাজলের কোশ্চেন নাম হবে কি? নাম হবে? দেখছি। একটা কথা হচ্ছে যে তুমি যদি ডিরেক্টলি কোনো কিছু ভ্যালু পাও যেটা আমার এই জায়গাটাতে পুট করা যাবে তুমি সেখানে পুট করবে, আদারওয়াইজ তুমি নিচে নোট ডাউন করে করে রাখবে, সেগুলোকে লাস্টে গিয়ে আমরা কম্বাইন করব। ঠিক, দেখো প্রথম লাইনে কি বলেছে যে 7 বক্স ছিল এ বি সি ডি ই এফ অ্যান্ড জি আর কিপ ওয়ান ওভার দ্য আদার বাট নট নেসেসারি ইন দ্য সেম অর্ডার, মানে পরপর তুমি বসিয়ে দেবে সেই অর্ডারে কিন্তু নয়, ওরা যেরকমভাবে বলেছে তোমাকে ঠিক সেরকমভাবে অ্যারেঞ্জ করতে হবে। ওকে, ডি ইজ কেপ থার্ড ফ্রম দ্য বটম, মানে নিচ থেকে 3 নম্বরে ডিকে রাখা হয়েছে। ডিরেক্ট তুমি পাচ্ছ ওখানে পুট করে দেবে, নিচ থেকে 3 নম্বর মানে জাস্ট 3 নম্বর পজিশন 1 2 3 এই পজিশনে আমি ডিকে বসিয়ে দিলাম, দুটো পসিবিলিটিতেই আমি ডিকে লাগিয়ে দিলাম। ঠিক, পরের লাইনে কি বলেছে অনলি ওয়ান বক্স ইজ কেপ্ট বিটুইন এফ অ্যান্ড এ, দেখো এফ এবং এ এর মধ্যে শুধুমাত্র একটাই বক্স থাকবে। ঠিক, এবার এটাকে তুমি এখানে ডিরেক্টলি কোথাও পুট করতে পারবে, তুমি যে কোনো জায়গাতে যদি পুট করতে চাও অনেকগুলো তোমার কাছে পসিবিলিটি আসবে। দেখো তুমি চাইলে এরকম লাগাতে পারো যে এফ আসবে এ এখানে, এ আসবে এখানে, তুমি চাইলে এফ এখানে লাগাতে পারো, এ এখানে লাগাতে পারো, আবার এফ উপরে আছে নাকি এফ নিচে থাকবে এ উপরে থাকবে এগুলো কিছুই আমরা জানি না। তো যখন আমরা এরকম ডিরেক্ট কিছু পাবো না আমরা এখানে পুট করতে চাইবো না, আমরা কি করব না আমরা শুধুমাত্র নোট ডাউন করে রাখবো যে আমাদের কাছে যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে যে এফ এবং এর মধ্যে একটাই মাত্র বক্স বসবে, এটা আমরা জাস্ট বানিয়ে নিলাম। এবার কে ওপরে থাকবে কে নিচে থাকবে সেটা আমরা জানি না, তুমি চাইলে এটাকে এরকমও নোট ডাউন করতে পারো যে এফ এবং এ কে রাখো তার মাঝখানে একটাই মাত্র প্লেস রাখো যে ওখানে একটা বক্স বসবে, কিন্তু কে ওপরে আছে কে নিচে আছে এটা আমরা যেহেতু জানি না, সো দুদিকে আমরা অ্যারো দিয়ে রাখলাম যে এও ওপরে হতে পারে আবার এফও উপরে হতে পারে। ঠিক, পরের লাইনে বলেছে যে অনলি 3 বক্স আর কেপ্ট বিটুইন জি অ্যান্ড ই, জি এবং ই এর মধ্যে শুধুমাত্র 3টেই বাক্স থাকবে। তো জি এবং ই এরা যাই হোক না কেন এদের মাঝে তুমি শুধুমাত্র 3টেই বাক্স পাবে, এটা আমরা নোট ডাউন করে নিলাম। ওকে, এর পরের লাইনে বলেছে দেখো যে বি ইজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ এফ, বি ইজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ এফ মানে কি হয় না বি যে আছে সে ঠিক এফ এর ওপরেই আসবে, মানে বি যে বক্সটা আছে সেটা ঠিক এফ এর ওপরেই রাখা হবে। তো এফ যেখানে থাকবে তার ঠিক ওপরেই তুমি রাখবে কাকে না বি কে, জাস্ট ওপরেই তোমাকে বি কে রাখতে হবে, এটা আমি শিওর হয়ে গেলাম যে এফ যেখানেই থাকবে তার জাস্ট ওপরেই বি থাকবে। ক্লিয়ার? চলো পরের লাইনে বলেছে যে ই ইজ কেপ্ট অন ওয়ান অফ দ্য পজিশন অ্যাবভ ডি, ই যে আছে সে কিন্তু ডি এর যে কোনো না যে কোনো একটা পজিশন উপরেই থাকবে নিচে হবে না। এই লাইনটা পড়ার পরে তুমি কি বুঝলে যে ডি এর নিচে যেই দুটো প্লেস ছিল এখানে কোনো রকম ভাবেই কিন্তু ই আসা পসিবল না। ঠিক, তো এই নিচের দুটো পজিশনে কিন্তু কখনোই ই আসতে পারবে না, এইটাই আমাকে এই লাইনটাতে বলেছে, মানে ই কিন্তু এর উপরের কোনো না কোনো জায়গাতে হবে। ওকে, আর যখনই তুমি ই কে ওপরের কোনো না কোনো জায়গাতে পেয়ে যাবে তখনই তুমি চাইলে কিন্তু এই জায়গাটা পুট করতে পারবে। দেখো যে ই এবং জি এর মাঝে যে 3জনকে রাখতে হবে, তুমি যদি ই কে ঠিক এই জায়গাতে রাখো কোনো রকম ভাবে কি তোমার কোনো জায়গা থেকে 3জনকে বসানো পসিবল, তারপরে তোমার জি বসবে, তুমি বলবে স্যার ই কে ওই জায়গাতে রেখে হবে না। ঠিক, তাহলে তুমি কি করবে ই কে তুমি এই জায়গাটা তো রাখতে পারবে না, দেন তুমি তার আরেকটা প্লেস ওপরে রাখার চেষ্টা করবে ই কে, যে ই কে যদি আমি এই জায়গাতে রাখতে চাই তাহলে দেখো একটা বক্স দুটো বক্স তিনটা বক্স জি কে আমি এখানে আনতে পারি। আরেকবার বলবে স্যার আমি যদি ই কে এই জায়গাতে রাখতাম তাহলে একটা বক্স দুটো বক্স তিনটে বক্স জি আমার এই জায়গাটা থাকতো, দুটো পসিবিলিটিতে বসানো যাবে আমি নিয়ে নিলাম, আর যেহেতু আমি এটাকে পুট করে দিয়েছি এই লাইনটাকে দেখো আমি এখন এখান থেকে রিমুভ করে দিলাম, হলো দুটো পসিবিলিটি দেখো আমি এখানে পুট করে নিলাম। চলো এরপর তোমাকে আর যে বাকি ইনফরমেশনগুলো আছে সেগুলো থেকে এখানে তোমাকে ম্যানেজ করার চেষ্টা করতে হবে, কারণ আর তো কোনো লাইন এখানে দিয়ে দেওয়া নেই, ডিরেক্টলি কোশ্চেন দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এবার তুমি এখানে কি দেখছো যে এফ এবং এ এর মাঝখানে একজন বসবে আর এফ এর ঠিক ওপরেই বি বসবে, এফ এবং এ এর মাঝখানে একজন বসবে আর এফ এর ঠিক ওপরেই বিকে রাখতে হবে। তো এফকে তুমি এমন জায়গাতে বসাবে যেন তার উপরে একটা জায়গা ফাঁকা থাকে যেটা বি এর জন্য। তো প্রথম পসিবিলিটিটা এই যে ফার্স্ট পসিবিলিটিটা এটাতে তুমি এফকে কোথায় বসাবে বলো তো, কত নম্বর ঘরে বলো, যার উপরে একটা ঘর ফাঁকা থাকবে যেখানে তুমি বিকে রাখতে পারবে, কোথায় বসাবে? টপ সেকেন্ড।
নম্বরে, তাই তো? হ্যাঁ, টপ থেকে সেকেন্ড নম্বরে। তো তুমি এফকে এখানে বসিয়ে দেবে, তুমি বলবে স্যার উপরে আমি বিকে বসিয়ে দিলাম, আর এফ এবং এ এর মাঝখানে একটা প্লেস ফাঁকা আছে, মানে একজনই বক্স বসবে, তাহলে একে আমি ওই জায়গাতে রাখছি, আর যেই বক্সটাকে কোথাও এখন অবধি পুট করিনি সে ফাঁকা আছে, সে সিকে দেখো এখানে পুট করে দেবে। চলো, কিন্তু 2 নম্বর পসিবিলিটিটা তোমার কাছে ভুল হয়ে যাবে, কেন জানো? তার কারণ তুমি যদি এফকে এখানে নাও আর বিকে যদি তুমি এই জায়গাতে দাও, তো এফ এবং এ এর মাঝখানে যে একটা বক্সকে বসাবে এখানে কোথাও জায়গা নেই, তাই এই পসিবিলিটিটা হয়ে যাবে তোমার কাছে রং, আর 1 নম্বর পসিবিলিটিটাই আমাদের কাছে হয়ে যাবে কারেক্ট। ঠিক, এবার আমাকে বলো এই যে সলভটা করলাম এটাতে কারো কোনো জায়গাতে ডাউট আছে কিনা আগে বুঝতে, তারপরে আমরা এটা এসছে। ওকে, কোশ্চেনে জানতে কি চেয়েছে যে ই এবং সি এর মধ্যে কতগুলো বক্স আছে। তো ই এবং সি এর মধ্যে বক্স কতগুলো আছে, দেখো ই ওই জায়গাতে বসে আছে আর সি আছে এই জায়গাতে, এর মিডিলে কতগুলো বক্স আছে এটাই জানতে চেয়েছে। এ এবং ডি দুটো বক্স আছে, তাই অপশন সি হবে তোমার কাছে রাইট অ্যান্সার। যার নান এসেছিল একটু দেখে নাও যে কোন জায়গাটাতে ভুল করেছিল। পেয়েছো কোন জায়গাতে ভুল ছিল? ওকে, বাকি আর কারো ডাউট আছে? না স্যার নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো। রিজনিং এ দেখবে নতুন প্যাটার্নে জাস্ট ব্যাংক থেকে দেখবে তুলে নিয়ে রেল এবারের কোশ্চেনে নিয়ে এসেছে, যে একটা তোমাকে উপরে না সিরিজ দিয়ে দেওয়া আছে, যেটাকে আমরা এইরকম টাইপের সিরিজকে আমরা কি সিরিজ বলি জানো? এটাকে আমরা বলি আলফা আলফা নিউমেরিক সিরিজ। আলফা নিউমেরিক সিরিজ মানে কি হয়, যেখানে কিছু আলফাবেট থাকবে, কিছু নাম্বার থাকবে, বা এখানে সিম্বলও দিয়ে দেওয়া আছে, আলফা নিউমেরিক সিম্বল সিরিজও তুমি বলতে পারো। ঠিক, যার এই পোর্শনটা মানে 2 থেকে স্টার্ট হয়েছে, 2 হচ্ছে বাম দিক আর শেষ হয়েছে কোথায়, হ্যাজে গিয়ে, এটা হচ্ছে ডান দিক, রাইট সাইড। এবার তুমি কোশ্চেন পড়ো কি বলতে চেয়েছে দেখো, আর তারপর সেখান থেকে তুমি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। একটা বাজছে। সন্তুর অ্যান্সার আসছে একটা। আর কারো অ্যান্সার জানতে চেয়েছে যে হাউ মেনি সাচ সিম্বল আর দেয়ার, সেখানে কতগুলো সিম্বল আছে, ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই অ্যান ইভেন নাম্বার। প্রিসিডেড মানে কি হয়, আগে হয়। প্রিসিডেড মানে হচ্ছে ধরে নাও এটা যদি একটা কোনো সিম্বল তোমার কাছে থাকে, এটা যদি কোনো একটা সিম্বল থাকে, প্রিসিডেড বাই মানে তার আগের কথা বলছে, আর ফলোড বাই বললে তার পরের কথা বলবে। ঠিক, তো একটা সিম্বল যদি এখানে থেকে থাকে, তো এখানে জানতে চেয়েছে কতগুলো সিম্বল এরকম আছে যেগুলো ইমিডিয়েটলি প্রিসিডেড বাই অ্যান ইভেন নাম্বার, মানে তার আগে থাকবে একটা জোড় সংখ্যা, আর ইমিডিয়েটলি ফলোড বাই অ্যান ইভেন নাম্বার, তার পরেও একটা জোড় সংখ্যায় থাকবে। তুমি শুধুমাত্র সিম্বলগুলোর দিকেই ফোকাস করো যার আগে পরে দুদিকেই জোড় সংখ্যা আছে। তুমি সববার প্রথমে বলবে স্যার এটা একটা সিম্বল, আগে তো জোড় সংখ্যা আছে পরে কিন্তু জোড় সংখ্যা নেই, এই সিম্বলটা নিতে পারবো না। ঠিক, তারপরে এটা একটা সিম্বল আছে, তার আগে দেখো জোড় সংখ্যা নেই, নিতে পারবো না। এখানে একটা সিম্বল আছে, তার আগে জোড় সংখ্যা আছে কিন্তু পরে জোড় সংখ্যা নেই, নিতে পারবো না। এই সিম্বলটা দেখো পরে তো বিজোড়, আগে একটা সিম্বল আছে, নেওয়া যাবে না। এই সিম্বলের দেখো দুই দিকেই বিজোড় সংখ্যা আছে, পসিবল না, এই সিম্বল পসিবল না। এই সিম্বলটার ক্ষেত্রেও দেখো দুই দিকেই বিজোড় সংখ্যা, এটাও নিতে পারবো না। এইখানে যে সিম্বলটা আছে তার আগে বিজোড় পরে জোড় আছে, তো নেওয়া যাবে না। কিন্তু একমাত্র সিম্বল এখানে একটা পাবো, এই যে সিম্বলটা আছে তার আগেও দেখো জোড় সংখ্যা পরেও জোড় সংখ্যা আছে, শুধুমাত্র এই জায়গা থেকে আমরা তুলে নিয়ে আসতে পারবো। সো একটাই মাত্র সিম্বল আমাদের কাছে রাইট অ্যান্সার হবে, যেটা অপশন এ। ঠিক, নেক্সট দেখো বলছে দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান অ্যাটম ইজ ইকুয়াল টু দ্য, একটা পরমাণুর মধ্যে পারমাণবিক সংখ্যা কিসের সাথে সমান হবে? অপশন এতে বলছে যে টোটাল নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। 2 নম্বরে বলছে সাম অফ দ্য নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড দ্যাট অফ নিউট্রন। 3 নম্বর অপশনে বলছে যে হাফ অফ দ্য নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। আর 4 নম্বরে বলছে সাম অফ দ্য নাম্বার অফ প্রোটন অ্যান্ড দ্যাট অফ নিউট্রন। কোন অপশনটাকে নেবে? পরমাণবিক ফার্স্ট অপশন, টোটাল নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, এটাই তো? হ্যাঁ স্যার। ওকে, বাকিদের এই অপশনই হবে। ওকে, সো দেখো কারেক্ট অ্যান্সার কোনটা হবে সেটা জানার আগে দেখো যদি আমরা একটু জাস্ট দেখি পিকচারটার দিকে তাকাই, অনেকের গুলিয়ে যেতে পারে এটা, যে অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার এই দুটোর মধ্যে অনেকের কনফিউশন থাকতে পারে। যেমন ধরো এখানে একটা হিলিয়াম দিয়ে দেওয়া আছে, ঠিক, তো হিলিয়ামের দেখো যদি আমরা নিচের যে নাম্বারটা আমাদের কাছে ডিনোট করা থাকে, বা যদি তোমাকে আমি একটা অন্যরকম এক্সাম্পল দিই, সাপোজ ধরে নাও যে এক্স কোনো একটা তোমার কাছে ভেরিয়েবল আছে, তার এই পোর্শনে কোনো একটা ধরে নাও
নাম্বার লিখে দেওয়া আছে, যেটাকে আমরা সাপোজ ডিনোট করছি জেড হিসাবে, আর ওপরের দিকে ধরে নাও সাপোজ এ হিসাবে আমরা কিছু নাম্বার ডিনোট করছি। এই নিচের দিকে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অ্যাটমিক নাম্বার। এটাকে আমরা কি বলি? অ্যাটমিক নাম্বার। এবং অ্যাটমিক নাম্বারটা কি না, শুধুমাত্র তার নিউক্লিয়াসে কতগুলো প্রোটন থাকে সেটাই হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। আর যদি আমরা উপরের দিকের পোর্শনটার কথা বলি, যেটাকে আমি এ হিসাবে ডিনোট করেছি, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি মাস নাম্বার। মাস নাম্বার সেটা কি হয় না, সেটা হচ্ছে যে কতগুলো প্রোটন থাকে তার নিউক্লিয়াসে আর কতগুলো নিউট্রন থাকে, সে দুটো যোগফলকে বোঝায়। ঠিক, তার নিউক্লিয়াসে আমাদের কাছে কি থাকছে দেখো, প্রোটন এবং নিউট্রন থাকে, আর তার বাইরে বাইরে আমাদের কাছে ইলেকট্রন ঘুরে বেড়ায়। ঠিক আছে, তো যদি আমরা নিচের সংখ্যাটার কথা ভাবি, যেটাকে আমরা অ্যাটমিক নাম্বার বলছি, সেটা শুধুমাত্র ডিপেন্ড করছে কার উপর না, প্রোটন সংখ্যা কতগুলো আছে তার উপর। তাই অ্যান্সার আমাদের কাছে কোনটা হয়ে যাবে না, অপশন এ হবে। আর যদি বলতো যে তোমার কাছে মাস নাম্বার কতগুলো আছে, তখন তুমি কি বলতে যে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা দুটোকে যোগ করে আমাদের কাছে অ্যান্সার হতো। ঠিক, রিভিশন পারপাসে দেখো এখানে দিয়ে দেওয়া আছে যে প্রপার্টিস আমি তোমাকে দিয়ে দিয়েছি, যে নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে কী কী আছে। এক সিম্বল, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সিম্বল দিয়ে দেওয়া আছে। তার আধান দিয়ে দেওয়া আছে চার্জ। ইলেকট্রন তো আমাদের কাছে নেগেটিভ হয় -1, প্রোটন পজিটিভ হয় +1, আর নিউট্রন তো নিউট্রাল, তাই 0 দিয়ে দেওয়া আছে। কোথায় থাকে তার লোকেশন দেখো মেনশন করে দেওয়া আছে। ইলেকট্রন অ্যাকচুয়ালি কি হয় না, ক্লাউড অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে বাইরে ঘোরে। প্রোটন এবং নিউট্রন দুটোই কিন্তু নিউক্লিয়াসে থাকে। ঠিক আছে, রিলেটিভ মাস দেখো এখানে দিয়ে দেওয়া আছে, রিলেটিভ মাস। আর দুটো জিনিস মেনলি ইম্পর্টেন্ট লাগে, আমাদের পরীক্ষাতে আসে বা প্রিভিয়াস ইয়ার এসেছে, সে দুটোকে একটু তুমি চাইলে নোট ডাউন করে নিতে পারো বা দেখে নিও। একটা হচ্ছে আমাদের কাছে চার্জ জিজ্ঞাসা করে, মানে যেটা তোমার মাস জিজ্ঞাসা করে, যে পার কেজি এরকম তোমাকে জিজ্ঞাসা করে। কারণ মনে আছে কত হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের কত কত হতে পারে? ইলেকট্রনের হচ্ছে 9.31, ইলেকট্রনের 9.31। ঠিকই বলছো, বলো 9.31 না 1 পয়েন্ট সামথিং? স্যার 9.1 into 10 to the power minus 31 kg। ঠিক, 9.11 ইনটু 9.1 into 10 to the power minus 31, 10 to the power minus 31 kg। এটা হচ্ছে ইলেকট্রনের জন্য। আর প্রোটন এবং নিউট্রন এই দুটোর কিন্তু কি হয় না, সেম থাকে, তাই তো? দুটোই পজিটিভ হয়। 1.67 ইন্টু 10 to the power -27। এটা মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো। কোডেড ব্লাড রিলেশনের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, ভালো করে পড়ো যে কি কি কোড আছে আর কি জানতে চেয়েছে, দেন অ্যান্সার বলো। আচ্ছা, কোশ্চেন মেবি কিছু রং আছে, পাচ্ছ কিছু রং, কারণ দুবার প্লাস সিম্বল দিয়ে দেওয়া আছে না, টাইপের মিস্টেক আছে। দেখো এই লাস্টে যেটা আছে না, এটাকে তুমি ডিভাইড সিম্বল বানিয়ে নাও, এটা প্লাস না। এই যে লাস্টের সিম্বলটা আছে, এটাকে তুমি ডিভাইড সিম্বল নিয়ে নাও। প্রথমে একটা প্লাস, যে এ প্লাস বি মিনস এ ইজ দ্য ব্রাদার অফ বি। এ প্লাস বি থাকলে এ হচ্ছে বি এর ভাই হবে। এ মাইনাস বি মিনস এ ইজ দ্য সন অফ বি। এ মাইনাস বি থাকলে এ হচ্ছে বি এর পুত্র হবে। এ মাল্টিপ্লিকেশন বি থাকলে এ হচ্ছে বি এর ওয়াইফ হবে। আর এ ডিভাইড সিম্বল যদি বি থেকে থাকে, তাহলে এ ইজ দ্য ফাদার অফ বি হবে। কিন্তু এখানেও তো তোমাকে কারেক্ট করতে হবে, তো এই জায়গাতে তুমি লাস্টেরটাকে না ডিভাইড সিম্বল নিয়ে তো দেখো একবার হচ্ছে কিনা, আদারওয়াইজ কোশ্চেনটাকে আমাদের স্কিপ করতে হবে। পি মাইনাস কিউ প্লাস আর মাল্টিপ্লিকেশন এস ডিভাইডেড টি, এটাকে ধরে দেখো তো কোনো না কোনো অ্যান্সার পাচ্ছ কিনা। স্যার সি অপশন হবে, ওয়াইফের বাধা মনে হয়। চলো, তো আমরা যদি ব্লাড রিলেশন ট্রি এখান থেকে ড্র করতে চাই, আমরা কি বলতে পারি, পি মাইনাস কিউ আছে, মাইনাস মানে ফার্স্ট যে পার্সনটা হবে সে হচ্ছে সেকেন্ড পার্সনের সন হবে। ঠিক,
তো এক্ষেত্রে পি কিউ এর সন হবে, তো কিউ যদি ওপরের জেনারেশনে থাকে তার নিচের জেনারেশনে আমরা পি কে পাবো, এবং সে তার যেহেতু ছেলে হবে তো ছেলেকে ডিনোট করার জন্য আমি বক্স সাইনটা ইউজ করছি। ওকে, পরেরটা তুমি যখন ড্র করতে যাবে কিউ থেকে আর এ, দেখো কিউ থেকে আর এ প্লাস সিম্বল দিয়ে দেওয়া আছে। প্লাস মানে কি, ব্রাদার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ব্রাদার হবে, তো কিউ আর এর ভাই হবে। তো কিউ এখানে হয়ে যাবে প্লাস মেম্বার, কার ভাই হবে, আর এর, যেহেতু সেম জেনারেশনে থাকবে, কারণ ভাই দাদা এগুলো বোন এগুলো সব সেম জেনারেশনে হয়, তো সেম জেনারেশনে দেখো রাখলাম আর কে। ওকে, আর থেকে যখন তুমি এস এর কাছে আসবে মাল্টিপ্লিকেশন সিম্বল আছে, আর মাল্টিপ্লিকেশন সিম্বল মানে আমরা কি দেখেছি, ওয়াইফ হবে, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ওয়াইফ হবে, তার মানে এখানে আর ওয়াইফ হবে। স্যার সি অপশন। ঠিক, আর কে ওয়াইফ বানিয়ে দাও, তাহলে এ হবে ফিমেল মেম্বার, এবং ম্যারিড কাপিল হয়ে যাবে কার সাথে, এস এর সাথে, এস অটোমেটিক্যালি হয়ে যাবে মেল মেম্বার। আর এবং এস দেখো ম্যারিড কাপিল হলো। ওকে, আর এস থেকে টি এর কাছে আসা মানে এখানে ডিভাইড সিম্বল দিয়ে দেওয়া আছে, তো ডিভাইড সিম্বলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের কি হবে, এই ভুল করলাম কিছু না তো, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ফাদার বলে দেওয়া আছে, কিন্তু ডিভাইড সিম্বলে তোমরা কিভাবে পাচ্ছ, এস তো, আচ্ছা এস তো বাবাই হবে, ঠিক আছে এস তো বাবাই হবে। তো আমরা টিকে দেখো নিচের জেনারেশনে রাখছি, বাট টি এর জেন্ডার আমরা এখানে ক্লিয়ার করতে পারবো না, তাই তো, টি এর জেন্ডার আমরা এখানে ক্লিয়ার করতে পারবো না। জানতে চেয়েছে কি যে কিউ কিভাবে এস এর সাথে সম্পর্কিত, মানে তোমাকে কিউ এর রিলেশনশিপ বলতে হবে এস এর সাথে, তো কি এর এটা ওয়াইফ, তার এটা ভাই, ঠিক ওয়াইফের ভাই, তো ওয়াইফস ব্রাদার অপশন সি হবে, বা এটাকে অ্যানাদার নামও তোমাকে দিতে পারে। ওয়াইফের ভাইকে আমরা ইংরেজিতে আরেকটা নামে কি বলি বলো, অপশন আর কি পেতে পারতে, ব্রাদার ইন ল না, হ্যাঁ স্যার। ফাদার ইন ল কিন্তু আমরা পেতে পারি। ঠিক, কারো ডাউট আছে কোশ্চেনে স্যার বলো। বলছি আমার একটা সমস্যা হয় যে কিউ কিভাবে এস এর সাথে সম্পর্কিত, মানে আমার গুলিয়ে যায়, আমি কিউ এস কে কি বলবে না এস কিউ কে কি বলবে। যদি তোমার গুলিয়ে যায় তুমি এরকম ভাবো যে তুমি এক ইংরেজি দেখো, কারণ ব্লাড রিলেশন এমন একটা চ্যাপ্টার যেখানে ল্যাঙ্গুয়েজের হেল্পের হতেই পারে, তোমার যদি মনে হয় তুমি ইংরেজিতে একবার আসো, দেখো ইংরেজিতে বলেছে যে হাউ ইজ কিউ রিলেটেড টু এস, কিউ যে আছে সে কিভাবে এস এর সাথে সম্পর্কিত, মানে কিউকে এস কি বলবে এটাই তোমাকে জানতে চেয়েছে, কিউ যে পার্সনটা আছে সে কিভাবে এস এর সাথে সম্পর্কিত, মানে উল্টো দিকে ঘুরিয়ে তোমাকে যদি আমি সিম্পলি ভাষাতে বলতে চাই যে আমি তোমার সাথে কিভাবে সম্পর্কিত, তুমি অবভিয়াসলি আমাকে স্যারই বলবে, মানে জাস্ট এই কোশ্চেনটাই তোমাকে এখানে জানতে চেয়েছে, ঠিক, যে কিউ কিভাবে এস এর সাথে সম্পর্কিত। উল্টো দিকে তোমাকে যেটা বলতো যে এস কিভাবে কিউ এর সাথে সম্পর্কিত, তখন তোমাকে অ্যান্সার কি বলতে হতো, যে বোনের হাজব্যান্ড, কিন্তু সেটা এখানে জানতে চাইনি, ঠিক আছে। চলো ওকে স্যার। নেক্সট ট্রাই করো। ম্যাথের কোশ্চেন আছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, মেবি টাইম অ্যান্ড ওয়ার্ক তার সাথে ওয়েজেসকে লাগিয়ে দিয়েছে, ট্রাই করো। দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে যখনই কোনো ওয়েজেস থাকে রিগার্ডিং যখন কোশ্চেন তোমার কাছে আসবে, তুমি যে টাকাটাকে ভাগ করবে সেটা কিসের রেশিওতে ভাগ করবে বলো তো, টাকাকে যখনই আমি ভাগ করতে চাইবো তখন কিসের রেশিওতে ভাগ করব, এফিসিয়েন্সি রেশিওতে, তাই তো, কিন্তু কখন কখন তুমি এফিসিয়েন্সি রেশিওতে ভাগ করবে বা দক্ষতা রেশিওতে ভাগ করবে, যদি তারা ইকুয়াল নাম্বার অফ ডেজ কাজ করে থাকে, মানে প্রত্যেকে যদি সমান সংখ্যক দিন কাজ করে থাকে, তখন তুমি তাদের এফিসিয়েন্সি বা দক্ষতা রেশিওতে তাদেরকে কি করবে না টাকাটাকে ভাগ করে দেবে। কোশ্চেনে বলেছে কি যে এ একটা কাজকে একা একা 6 দিনে করতে পারে, বি একটা কাজকে 8 দিনে করতে পারে, এ এবং বি টোটাল 3200 টাকা দিয়ে একটা কাজ করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু সি এর সাহায্যে তারা 3 দিনে সেই কাজটাকে সম্পন্ন করেছে, মানে তারা একা একা কাজ কিন্তু করেনি, তারা তিনজনে একসাথে কাজ করেছে। তো তুমি সবার প্রথম টোটাল ওয়ার্কটা বের করার চেষ্টা করো যে কি পরিমাণ টোটাল ওয়ার্ক আমাদের কাছে ছিল,
এ কাজটা কত দিনে করতো? একা একা 6 দিন। বি একা একা কাজটা করতো 8 দিনে, কিন্তু উইথ দ্য হেল্প অফ সি স্যার বি এর স্যার হবে। দেখছি তিনজনে যখন কাজ করেছে তখন 3 দিনে কমপ্লিট হয়ে গেছে, ঠিক? তো টোটাল ওয়ার্কটা আমরা এদের লসাগুকে নিতে পারি। 8, 6 এবং 3-এর লসাগু কত হয়? 24। তো 24 যদি টোটাল ওয়ার্ক হতো, এর এফিসিয়েন্সি, এ 24 ইউনিট কাজ 6 দিনে কমপ্লিট করেছে, তার এফিসিয়েন্সি হবে 4। বি এর এফিসিয়েন্সি 24 ইউনিট কাজ 8 দিনে করেছে, তার এফিসিয়েন্সি হবে 3। আর এখানে তিনজনের একসাথে মিলিত এফিসিয়েন্সি কত হবে বলতো? 24 ইউনিট কাজ 3 দিনে কমপ্লিট করে ফেলেছে, মানে হবে কত? 8, ঠিক? তো তুমি সেপারেট সেপারেট এফিসিয়েন্সি পেয়েই গেলে। দেখো এর সেপারেট এফিসিয়েন্সি তুমি এখানে পেয়েছো কত? 4 পেয়েছো। বি এর সেপারেট এফিসিয়েন্সি পেয়েছো তুমি 3। আর তিনজনের মিলে একসাথে যদি 8 হয়, তার মধ্যে এ এবং বি দুটোকে যোগ করলেই তুমি 7 পাচ্ছ। তো সি এর এফিসিয়েন্সি এখানে কত আসবে? তুমি বলবে স্যার সি এর এফিসিয়েন্সি আসবে 1, ঠিক? তো যখন তুমি পুরো টাকাটাকে ভাগ করবে না, এই যে ভাগ করবে টাকাটাকে এ বি সি কে, তারা কি রেশিওতে টাকাটা ভাগ পাবে? না এ সব থেকে এফিসিয়েন্সি বেশি, এ বেশি টাকা পাবে 4 রেশিও। বি এর এফিসিয়েন্সি 3, সে 3 রেশিও টাকা পাবে। আর সি এর এফিসিয়েন্সি 1, সে 1 রেশিও টাকা পাবে। তো টোটাল যদি আমরা রেশিওতে ভাগ করতে চাই, আমাদের কাছে আসছে কত? না 4, 3, 7, 8 রেশিও। এই রেশিওতে তোমাকে ভাগ করতে হবে মোট 3200 টাকা। ওকে, সো 1 রেশিও টাকার ভ্যালু বেরোবে তোমার কাছে কত? 3200-কে 8 দিয়ে ভাগ করলে 400 টাকা। জানতে চেয়েছে সিকে কত টাকা দিতে হবে, আর সিকে তুমি দিচ্ছিলে কত রেশিও টাকা? এই 1 রেশিও টাকাই, যার ভ্যালু আমাদের কাছে হয়ে যাবে 400। 400 টাকায়। হ্যাঁ। নেক্সট, হুইচ সেল অর্গানেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ জেনারেশন অফ এটিপি। এটিপি তৈরির জন্য নিজের কোন কোষীয় অঙ্গ তোমার কাছে তার সম্পর্কিত আছে? লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট নাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? কোনটা হবে? এটিপি তৈরি করে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া বি। মাইটোকন্ড্রিয়া, একদমই তাই, ঠিক। দেখো সেল অর্গানেলগুলো এখানে দিয়ে দেওয়া আছে, দেখে নেবে কোনটা কোনটা মাইটোকন্ড্রিয়া আমাদের কাছে হয়, কোনটা মাইটোকন্ড্রিয়া। দেখো এটা হচ্ছে আমাদের কাছে মাইটোকন্ড্রিয়া, এই যে শেপটা আছে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক? এখানে দেখো রিভিশন পারপাসে দিয়ে দেওয়া আছে মাইটোকন্ড্রিয়ার এনাদার নাম কি হয়? না পাওয়ার হাউস একে বলা হয়, পাওয়ার হাউস অফ সেল বলা হয়। আর এটাই কিন্তু অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরির জন্য কিন্তু আমাদের কাছে সম্পর্কিত আছে, ঠিক? এটিপি এখানে উৎপন্ন হয়, তাই আমাদের কাছে অ্যান্সার কিন্তু কি হবে? অপশন বি হবে আমাদের কাছে রাইট অ্যান্সার। আচ্ছা লাইসোজোমকে কি বলে? আত্মঘাতী থলি। সুইসাইড বেড। সুইসাইড। আচ্ছা ক্লোরোপ্লাস্টে কি কাজ হয় বলো তো? ওই তো গ্লুকোজ না, খাদ্য তৈরি হয়। জানি না, বলো কারো কারো ক্লোরো জানা আছে? ক্লোরোপ্লাস্টে তো ক্লোরোফিল থাকে। মানে খাদ্য কি ওখানে তৈরি হয়? রিভিশন করবে, দেখে রাখবে, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখো। যদি 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইকাল টু 1 হয়ে থাকে এবং থিটা যদি একটা সূক্ষ্মকোণ হয়, তো কস স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কত হবে? ত্রিকোণমিতি থেকে কোশ্চেন আছে, একদম একদম ইজি কোশ্চেন। স্যার অপশন এ। 13/12, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আগের যে কোশ্চেনটা ছিল না, ওই কোশ্চেনে দেখবে অনেকের সময় কনফিউশন হয়ে পড়ে। একবার দেয় তোমাকে ক্লোরোপ্লাস্ট, একবার দেয় তোমাকে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টটা কিসের জন্য বলো তো? কালারের জন্য, তাই তো? ডিফারেন্ট যে কালারগুলো হয়। চলো এটা কারো হয়েছে আরো অ্যান্সার? 13-12। 13/12। দেখো আমরা কিভাবে সলভ করতে পারি? কোশ্চেনে কি বলে দেওয়া আছে যে 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা, এটার মান বলে দেওয়া আছে 1। তো আমি যদি 4টাকে ওই দিকে নিয়ে যেতাম, তো সাইন স্কোয়ার থিটার মান আসতো 1/4 আসতো। বা এখান থেকে সাইন থিটার মান তুমি যেটা পাবে,
বাম দিকে স্কোয়ার আছে মানে ডান দিকে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে 1/4, আর রুটটাকে সলভ করলে আমরা হাফ পাবো। এবার কোনো যদি একটা আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানিয়ে নিই, এটা যদি আমাদের কাছে লম্ব হয়, এটা যদি ভূমি বা বেস হয়, আর এটা যদি হাইপোটেনিয়াস বা অতিভুজ হয়ে থাকে, সাইন থিটা মানে আমরা কি বুঝি, তুমি বলবে স্যার সাইন থিটা মানে হচ্ছে লম্ব আপন অতিভুজ, তাই তো, লম্ব আপন অতিভুজ। তো লম্বের মান যদি, সাইন থিটার মান আমরা এখানে কি পেয়েছি, 1/2 পেয়েছি, মানে লম্বের মান হয়ে যাবে 1 আর অতিভুজের মান হবে তোমার কাছে 2। তুমি ইজিলি এখান থেকে বেস ক্যালকুলেট করে নিতে পারবে। বেস ক্যালকুলেট করতে হয় কীভাবে, তুমি বলছো রুট ওভার অফ অতিভুজের স্কোয়ার করে নিন মানে 4, সেখান থেকে মাইনাস করে নিন লম্বের স্কোয়ার মানে 1, তো এটা √3 চলে আসবে তোমার বেসের মান। ক্লিয়ার? এবার তুমি ভ্যালু পুট করে দাও। জানতে চেয়েছে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মানে বেস আপন অতিভুজ, তার তোমাকে স্কোয়ার করতে হবে। তো বেস যদি আমাদের কাছে √3 আসে আর অতিভুজ যদি 2 হয়, এটা স্কোয়ার করলে √3 স্কোয়ার করলে, বা আমি পুরো ভ্যালুটা লিখছি, √3/2 এটা কস থিটার মান আসবে, তার স্কোয়ার করো, প্লাস ট্যান থিটার মান কত না, লম্ব আপন ভূমি আমরা জানি, তো লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে কত, √3 ছিল, তার তোমাকে স্কোয়ার করতে হবে, দেন যোগ করে নিতে হবে। এটাকে সলভ করলে হবে 3/4, আর এটাকে সলভ করলে তুমি পাবে 1/3 পাবে। তো নিচে লসাগু হবে 12, 3 3 9 প্লাস 4 উপরে আসছে, তো 9 4 13/12 হবে তোমার কাছে রাইট অ্যান্সার। কারো ডাউট আছে? চলো পরের কোশ্চেন দেখো। এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল ফর রুপিস 247.50, thereby গেনিং 12.5%। 247.50 টাকাতে কোনো একটা জিনিসকে বিক্রি করে বা আর্টিকেলকে বিক্রি করে একজনের 12.5% প্রফিট হয়েছে, তাহলে তার কস্ট প্রাইস কত ছিল? আচ্ছা, তোমাদের মধ্যে সামনাসামনি কেউ এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের এক্সাম দিচ্ছ? স্যার আমি দিচ্ছি। না স্যার দিচ্ছি, এক্সাম চেক করেছো, কবে পড়েছো না এখনো ডেট আসেনি? এখনো পড়ে কি গো। চলো স্পিড বাড়াও এবার, এটার অ্যান্সার কি হবে বলো? 247.50 পয়সাতে 200 220। 220। ওকে, দেখো যখনই তুমি এই ফ্র্যাকশনটা দেখবে যে 12.5% এবং তোমার কাছে ভ্যালু এটাতেই দিয়ে দেওয়া আছে, তুমি কখনোই তুমি এরকম নর্মাল ফর্মে কোশ্চেনকে করতেই যাবে না যে আমি ধরবো 100 টাকা হচ্ছে তার কস্ট প্রাইস ছিল, 12.5% প্রফিট হলে এত না। সঙ্গে সঙ্গে কী করবে না, তুমি এটার ফ্র্যাকশন ফর্মেটে কনভার্ট করে নেবে। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় না, 1/8 হয়। এবং তুমি দেখবে যে আমি অনেকবারই বলেছি আগে ক্লাসে যে যখনই আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি তখন নিচে যে পোর্শনটা থাকে সেটাকে আমরা অরিজিনাল ভ্যালু ধরে চলি পার্সেন্টেজের ক্ষেত্রে, কিন্তু প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে এটাকে আমরা ধরবো কস্ট প্রাইস, যেহেতু এখানে তোমাকে প্রফিটের কথা কস্ট প্রাইসের উপরে ধরতে হবে, ঠিক। আর ওপরটাকে আমরা কি ধরবো, ওপরটাকে আমরা ধরবো প্রফিট। মানে আমরা কি বলতে পারি যে 8 টাকা যদি আমাদের কাছে কেনা দাম বা কস্ট প্রাইস হয়ে থাকে, সেক্ষেত্রে আমার 1 টাকার লাভ হয়েছে, তো বিক্রি করেছিলাম আমি কত টাকাতে, তুমি বলবে স্যার 9 টাকাতে। 9 টাকাতে এখানে তোমাকে কি বলা আছে কোশ্চেনে, যে তুমি বিক্রি করেছো কততে না 247.50-এ, জানতে চেয়েছে তোমার কেনা দাম কত ছিল। সো আমরা যদি কোশ্চেনটার সাথে ইকুয়াল বানাতে চাই, তুমি বলবে স্যার আমরা যে 9 টাকাতে এখানে বিক্রি করেছিলাম, বা 9 রেশিও যদি আপনি বলেন, আমার 8 রেশিও কেনা দাম ছিল, আমি 9 রেশিও দামে বিক্রি করেছি, সেটারই অরিজিনাল ভ্যালু কোশ্চেনে বলে দেওয়া আছে 247.50। সো 9 রেশিওর ভ্যালু যদি এটা হয়ে থাকে, 1 রেশিওর ভ্যালু কত হবে? এটা কি পুরোপুরি 9 দিয়ে ভাগ যাবে? একবার চেক করো, 4 হ্যাঁ যাচ্ছে তো। 9 দিয়ে ভাগ যাচ্ছে, তো 9 2 18 আসবে, 67, 7 9 63, 5 9 45, 27.5 পাবো, তাই তো, 27.5, ঠিক। আর তোমাকে কস্ট প্রাইস বের করতে হবে, 8 রেশিওর ভ্যালু তোমাকে বের করতে হবে। তো 8 রেশিওর ভ্যালু, 1 রেশিওর ভ্যালু যদি 27.5 হয়, এর সাথে জাস্ট 8 মাল্টিপ্লিকেশন করে দাও। এটা মাল্টিপ্লিকেশন করলে কত হবে দেখো, 20 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে হবে 160, 7 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে হবে 27 56, আর 0.5 এর সাথে তুমি যদি 8কে মাল্টিপ্লিকেশন করো, এখান থেকে তুমি 4 পাবে, তাই তো। তো 56 4 60 আর 160 220 হবে তোমার রাইট অ্যান্সার, ঠিক। অপশন এ হয়ে যাবে রাইট। ডাউট আছে কারো বলো? না স্যার। চলো রিজনিং এর কোশ্চেন আছে যে ইফ ইচ লেটার অফ দ্য ওয়ার্ড, আচ্ছা পড়ো, নিজেরা পড়ে সলভ করো।
টাইপিং এর রিগার্ডিং দেখো কিছু কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে টাইপিং একটা ওয়ার্ড আছে, তারপর তাকে কিছু রিঅ্যারেঞ্জ করতে হবে। তুমি জানো যে এই কোশ্চেনটাতে এত কিছু করতেই লাগবে না, তুমি জাস্ট কোশ্চেনটাকে পড়বে, X। তোমার অ্যানসার বেরিয়ে আসবে। স্যার এক্স। হ্যাঁ স্যার, কোশ্চেনটা পড়তেই বুঝতেই টাইম চলে যাচ্ছে। দেখো কোশ্চেনে বলেছে কি যে ইচ লেটার অফ দ্য ওয়ার্ড টাইপিং, টাইপিং এই যে তোমার কাছে ওয়ার্ডটা আছে, এই টাইপিং এর যতগুলো লেটার আছে সমস্ত লেটারকে কি বলেছে যে ইজ চেঞ্জ টু দ্য লেটার ইমিডিয়েটলি প্রিসিডিং ইন ইট ইন দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যালি অর্ডার। মানে যতগুলো এখানে লেটার দিয়ে দেওয়া আছে সবগুলোকেই তোমাকে কিসে চেঞ্জ করতে হবে, তার ঠিক আগের লেটারে চেঞ্জ করতে হবে। দেন তুমি বসে বসে এরকম করতে যাবে নাকি যে আচ্ছা তাহলে টিটাকে যদি আমি চেঞ্জ করতাম এস আসবে, ওয়াইটাকে চেঞ্জ করলে এক্স আসবে, পিকে যদি আপনি তার আগেরটার কথা ভাবেন ও হবে, আয়ের যদি তুমি আগেরটার কথা ভাবো এইচ হবে, এরকমভাবে সবগুলো চেঞ্জ করবে? এটা কি প্রয়োজন? দেখো লাস্ট অব্দি পড়ো কি বলেছে। দেন কি বলেছে, দেন নিউ গ্রুপ অফ লেটার দাস ফ্রম ইজ রিঅ্যারেঞ্জড ইন ইংলিশ অ্যালফাবেটিক্যালি অর্ডার। তার মানে এই যে নতুন তোমার কাছে লেটারগুলো এখন আসবে, এই লেটারগুলোকে তোমাকে কি করতে হবে, তোমাকে আলফাবেটিক্যালি সাজাতে হবে। ঠিক আলফাবেটিক্যালি তোমাকে সাজাতে হবে। আলফাবেটিক্যালি সাজানো মানে কি, আমাদের ইংলিশ অ্যালফাবেটে যেরকম এ বি সি ডি এরকম পরপর ক্রমে ক্রমে আছে, ঠিক তোমাকে সেরকম ক্রমেই ওখানে সাজাতে হবে। ওকে, তারপর জানতে চেয়েছে যে দেন হুইচ লেটার ইজ ফার্স্ট টু দ্য রাইট ইন দ্য নিউ অ্যারেঞ্জমেন্ট গ্রুপ অফ দ্য লেটার, মানে ডান দিক থেকে প্রথম অক্ষর তুমি প্রথম লেটার কোনটাকে পাবে, এটা তোমাকে অ্যান্সার দিতে হবে। এবার তুমি একবার জাস্ট এমনি ভাবো লজিক্যালি যে তুমি যখনই ওই যে নতুন এখানে গ্রুপটা ফর্ম হচ্ছে সেটাকে যখনই তুমি আলফাবেটিক্যালি সাজিয়ে নেবে, আলফাবেটিক্যালি সাজানো মানে কি না, সব থেকে ছোটো ছোটোগুলো বাম দিকে থাকবে, ডান দিকে গিয়ে তুমি যেটা সব থেকে হাইয়েস্ট প্লেস ভ্যালু, যেটা সব থেকে হাইয়েস্ট প্লেসড ভ্যালু, সেই ভ্যালুটাকে তুমি ওখানে গিয়ে পাবে। ঠিক, আর সেটা তোমার কোথা থেকে আসবে না, অরিজিনাল যে টাইপিং দিয়ে দেওয়া ছিল সেখান থেকে তো বেরিয়ে আসবে। তো এই অরিজিনাল টাইপিংয়ে যে লেটারগুলো ছিল তার মধ্যে সব থেকে প্লেস ভ্যালু হাইয়েস্ট কার, যে সব থেকে ডান দিকে তুমি বলবে স্যার ওয়াই, তো ওয়াই এর থেকে তুমি এক কমিয়ে দাও না, সেটাই তো ওখানে গিয়ে বসবে। ওয়াই থেকে এক কমিয়ে দিলে কি হয়, এক্স হয়, তাহলে এখন বর্তমানে এক্সই তোমার ডান দিকে বসে থাকবে। তাহলে অ্যান্সার আমরা কোনটা নেব না, বি কে নেব। তো বাকিগুলো করার প্রয়োজন নেই। যদি ভিতরে অন্য কিছু বলে দেওয়া থাকতো তখন আমরা হয়তো বাকিগুলোকে করতাম, যেহেতু একদম জাস্ট ডান দিকের কথা বলেছে তাহলে আর সবগুলোকে না চেঞ্জ করে যে কোনো একটাকে চেঞ্জ করলেই হবে। মানে যেটা ডান দিকে বসার কথা ছিল ওটাকেই তুমি জাস্ট তার আগেরটাকে নিয়ে নাও, তোমার কাছে অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার হলো? চলো পরের কোশ্চেন দেখো। when we are traveling in a bus we tend to move forward when the bus is stopped suddenly, যখন আমরা বাসে ভ্রমণ করি তখন ইনার্সিয়া। ওকে, অপশন সি তো। অপশন সি বলছো? যখন আমরা হ্যাঁ, বাসে inertia। ভ্রমণ করি, যখন আমরা বাসে স্যার ভ্রমণ অপশন সি। করি, তখন বাস হঠাৎ করে থামলে আমরা সামনের দিকে ঝুঁকে যাই বা এগিয়ে যাই, এটার কারণ কি? বলছো অপশন সি, ইনার্শিয়া অফ আওয়ার বডি, তাই তো? আচ্ছা, ইনার্শিয়ার আরো দুই একটা এক্সাম্পল দাও তো, কি কি হতে পারে? ইনার্শিয়ার এক্সাম্পল বলো। ইনার্শিয়া তো দু রকমের হয়। হ্যালো স্যার, হ্যাঁ বলো বলো। কেউ যদি দৌড়াতে থাকে ইনার্সিয়া অফ তাহলে মোশন হঠাৎ আর করে থেমে ইনার্সিয়া অফ যেতে রেস্ট। দু রকমের হয়। আচ্ছা, এক একটা করে এক্সাম্পল বলো।
একটা এক্সাম্পল তুমি এখানে দেখতে Inner- পাচ্ছ যে যখন চলছিল বাস হঠাৎ করে থেমে গেলে আমরা সামনের দিকে যেরকম ঝুঁকে যাচ্ছি সেরকম এরকমও হতে পারে যে তুমি যখন স্থির হয়ে বসে আছো একটা জাস্ট বাস হঠাৎ করে চলতে শুরু করলে আমরা পেছনের দিকে চলে যাব। এটা হবে ইনার্সিয়ার এক্সাম্পল? না, এটা হবে না। তাহলে এটা কোন ল এর মধ্যে আসবে? নিউটনের যে তিনটে ল তাহলে সেকেন্ড হবে না? এটা থার্ড ল। নিউটনের থার্ড ল হবে? প্রত্যেকেরই সমান থার্ড ল তো নয়, থার্ড লটা তো অন্য জিনিস। আচ্ছা এটা আমাকে বলো যে ধরে নাও কোনো একটা Second কার্পেট law. আছে, কোনো একটা কার্পেট আছে, কার্পেটকে ধরে নাও তুমি যদি লাঠি দিয়ে যদি এর উপর বাইট করতে থাকো বা বেডটাতে থাকো তখন দেখবে তুমি ওখান থেকে সব ধুলোগুলো বেরিয়ে আসে। এটা কি ইনার্সিয়ার এক্সাম্পল হবে? কোনো একটা গাছে ধরে নাও ফল আছে, তুমি যদি গাছটাকে ধরে ধরে শেক করো মানে নাড়াতে থাকো ওই ফলগুলো ঝরে ঝরে পড়বে। এটা কি ইনার্সিয়ার এক্সাম্পল হবে? না, এটা বলা যাবে না। এই নিউটন সবগুলো ফার্স্ট ল inertial- হবে। সবগুলো ইনার্সিয়ার এক্সাম্পল। আর যেটা নিউটনের ফার্স্ট ল হয় সেটাকে তো আমরা ল অফ ইনার্সিয়া বলি, ওটাকে তো আমরা গ্যালিলিও লও বলি, তাই তো? দেখো নিউটনের যে তিনটে ল আমাদের কাছে আছে, প্রথম লটাতে কি বলতে চেয়েছে বাংলাতে যদি আমরা দেখি, প্রথম লটা ঠিক এরকম হয় যেখানে আমরা যদি বাইরের থেকে কোনো রকম ভাবে বল প্রয়োগ না করে থাকি তাহলে একটা কি হয়, স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকে আর চলমান বস্তু চিরকাল চলতেই থাকে। ঠিক। 3 নম্বর লটা কি না, 3 নম্বর লটা হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এবং আচ্ছা 3 নম্বর লয় যদি আমরা এক্সাম্পল বলি, মানে এই 3 নম্বর লয়ের উপরে কাজ করে আমাদের কাছে কি রকেট। আর এক্সাম্পল দিতে পারবে? বলো। গান ফায়ার, বন্দুক থেকে জেট বিমান। হ্যাঁ ওটাই হলো, গান ফায়ার হতে পারে। আচ্ছা সেকেন্ড ল কি বলেছে দেখো, সেকেন্ড লটা ঠিক এরকম হয়। স্যার রকেটটা তো মেইনলি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের উপর কাজ। থার্ড ল মোশনের এক্সাম্পল হবে না? হ্যাঁ, থার্ড ল এর মধ্যেই পড়ে। তো সেকেন্ড ল বলো, সেকেন্ড লয়ের একটা এক্সাম্পল বলো তো যে কি হতে পারে। সেকেন্ড ল অ্যাকচুয়ালি বলে কি, আচ্ছা ফার্স্ট লটা কিন্তু আমরা কি বলে থাকি, ল অফ ইনার্সিয়াও বলি এটাকে, ল অফ ইনার্সিয়া বলি। আর এটা কিন্তু অ্যানাদার নেম কিন্তু গ্যালিলিও ল আমরা বলি, কারণ ল অফ ইনার্সিয়া কিন্তু দিয়েছিল গ্যালিলিও, তাই তো? এগুলো অনেক সময় কোশ্চেনে জিজ্ঞাসা করে যে নিউটনের কোন লটাকে আমরা ল অফ ইনার্সিয়া বলি, কোনটাকে আমরা গ্যালিলিও ল বলি। দেখবে প্রিভিয়াস ইয়ার রেলের কিন্তু কোশ্চেন এসেছে। ঠিক, তাহলে এটার আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। আচ্ছা সেকেন্ড লয়ের একটা এক্সাম্পল জিজ্ঞাসা করলাম, কারো জানা আছে সেকেন্ড লয়ের এক্সাম্পল? ক্রিকেট প্লেয়ার ওই ক্যাচ ধরার সময় একটা এক্সাম্পল ছিল। ক্যাচ যখন আমরা ধরতে চাই তখন দেখবে বলটা হাতে আসার পর হাতটা নিচের দিকে চলে আসে, তাই তো? মানে সেকেন্ড লটা মেনলি এরকম বলে যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের কি সমানুপাতিক হয়। দেখো এফ ইকুয়াল টু এম এ, এম ইন্টু এ। এবং আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার বলটা যেই দিক থেকে প্রয়োগ হবে ভরবেগেরও ঠিক হারটা কিন্তু ঠিক সেই দিকেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল। ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। এবার রিভিশন করে নিও এটা গুগল থেকে বা যার যেখানে নোট আছে সেখান থেকে আবার রিভিশন করে নিও। চলো পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ ব্রিক্স, ইটের সংখ্যা তোমাকে বের করতে হবে যেখানে প্রতিটা ইটের তোমাকে মেজারমেন্ট দিয়ে দেওয়া আছে 24 সেন্টিমিটার ইন্টু 12 সেন্টিমিটার ইন্টু 8 সেন্টিমিটার। কতগুলো ইট তোমার কাছে লাগবে, কনস্ট্রাক্ট এ ওয়াল, যে ওয়ালটার তোমাকে লেন্থ বলে দেওয়া আছে 24 মিটার লম্বা, 8 মিটার সেটা হাইট আছে, আর 60 সেন্টিমিটার সেটা মোটা বা থিকনেস আছে। আবার একটা তোমাকে এখানে কি বলে দেওয়া আছে যে ইফ 10% অফ দ্য ওয়াল ইজ ফিল্ড উইথ মোটার, যদি অলরেডি তোমার 10%টা তার মোটা দিয়ে ফিল আপ করা হয়ে থাকে তো বাকিটুকু ফিল করতে তোমার কতগুলো ইটের সংখ্যা ওখানে লাগবে তোমাকে বের করতে হবে। এরকমই কোশ্চেন কিন্তু তুমি হুবহু এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের এক্সামে পাবে। বেশি বেশি করে রিভিশন করো, ক্যালকুলেটিভ ম্যাথের কোশ্চেন, রিজনিংয়ের পাজেল সিটিং অ্যারেঞ্জমেন্ট, কম্পিউটারের কোশ্চেন তুমি প্র্যাকটিস করো, আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। এর বাইরে আর কিচ্ছু করার প্রয়োজন নেই যতগুলো দিন বেঁচে আছে।
হয়েছে? 45,000 45,000। ওকে, অপশন 8। বেশ। আর কারো? দেখো, তোমাকে যেহেতু ইটের সংখ্যা এখানে ক্যালকুলেট করতে বলেছে, তো যতগুলো ইট লাগবে সেই সমস্ত ইটের যে এরিয়াটা হবে, সরি হ্যাঁ, সেটাই তোমার কার এরিয়ার সাথে সমান হবে, ভলিউমের সাথে সমান হবে টোটাল যে ওয়ালটা আছে তার সাথে। কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে যে ওয়ালটা আছে তার কিন্তু অলরেডি 10% ফিল করা আছে অন্য কিছু দিয়ে, বাকিটুকু আমাকে বের করতে হবে, মানে 90% তোমাকে বের করতে হবে। তো তুমি যদি ওয়ালটার এখানে কথা ভাবো, ওয়ালটা দেখো লম্বা বলে দেওয়া আছে 24 মিটার, তার হাইট বলে দেওয়া আছে 8 মিটার, আর 60 সেন্টিমিটার বলে দেওয়া আছে তার থিকনেস। কিন্তু যে ইটের সংখ্যাটা তোমার কাছে বেরোবে, সেই ইটের কিন্তু তোমার কাছে যে মেজারমেন্টটা দিয়ে দেওয়া আছে সবগুলো কিন্তু সেমিতে দিয়ে দেওয়া আছে। নর্মালি আমরা কিভাবে কাউন্ট করি, ধরে নাও কোনো একটা জায়গাতে যদি এরিয়া তোমার কাছে সাপোজ টোটাল 100 বেরিয়ে থাকে, আর তোমাকে যদি এটা বলা হতো যে প্রত্যেকটা ইটের এরিয়া হচ্ছে 2 সেন্টিমিটার করে, তোমাকে টোটাল 100 সেন্টিমিটার স্কোয়ার তোমাকে এখানে ফিল করতে হবে, তো নাম্বার অফ ইট তোমার কাছে কতগুলো বেরোবে? তুমি বলবে স্যার 100 আমার কাছে আনতে হবে, প্রত্যেকটা ইট যদি 2 করে থাকে তো 100কে 2 দিয়ে ভাগ দিন, আমার কাছে মোট 50টা ইট লাগবে। এখানেও ঠিক সেম প্রসেসে তুমি অ্যাপ্লাই করো। তুমি বলবে যে যে ওয়ালটা আছে সেই ওয়ালটাকে সব তুমি প্রথমে সেমিতে কনভার্ট করে নাও। তার লেন্থ যেটা ছিল সেটা 24 মিটার ছিল, এটাকে সেমিতে কনভার্ট করলে কত হবে? তুমি বলছো 24 ইন্টু 100, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, ঠিক। তার হাইট কত আছে? হাইট আছে 8 মিটার, এটাকে সেমিতে কনভার্ট করলে হবে 8 ইন্টু 100 সেন্টিমিটার, আর থিকনেস সেন্টিমিটারেই দিয়ে দেওয়া আছে, মানে এটা হয়ে যাবে 60 সেন্টিমিটার, ঠিক। এটা হচ্ছে টোটাল বেরোলো লেন্থ, আর সরি, এটা হচ্ছে টোটাল তোমার ওয়ালের বেরোলো। কিন্তু এই পুরোটা আমাদের কাছে লাগবে না, তার 10% যেহেতু অন্য কিছু দিয়ে ফিল আপ করা আছে, আমরা তার 90% নেব, আর 90% মানে 90 ডিভাইডেড বাই 100, এইটুকু আমরা ফিল করতে চাইছি। কি দিয়ে? ইঁট দিয়ে। সেই ইঁটের এক একটার কতগুলো ভ্যালু আসবে? তুমি বলো স্যার এক একটা ইঁটের যে মেজারমেন্ট দিয়ে দেওয়া আছে 24 ইন্টু 12 ইন্টু 8, জাস্ট এটা দিয়ে ভাগ করে দিন, নাম্বার অফ ইঁট আমাদের কাছে বেরিয়ে আসবে, নাম্বার অফ ব্রিক্স বেরিয়ে আসবে, হ্যাঁ না? সো দেখো, যদি আমরা এখানে ক্যালকুলেট করি, 24 দিয়ে পুরোপুরি ক্যান্সেল আউট হবে, আর 0 0 ক্যান্সেল আউট করে নাও, এই 0-র সাথে 0 ক্যান্সেল আউট করে নাও, 6 দিয়ে ক্যান্সেল আউট করলে 6 2 12 হবে, 8 8 তো ক্যান্সেল আউট হয়ে গেল, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এখানে একটা 50 আসবে, ঠিক আছে। তো 5 9 45, একটা শূন্য, আর এখানে দুটো শূন্য 100-এর পরে আছে, তো 45,000ই হবে। দেখো, রাইট অ্যান্সার। কারো ডাউট আছে কোশ্চেনে? বলো, নয়তো পরের কোশ্চেন সলভ করো। কোডিং ডিকোডিং এর কোশ্চেন আছে, একদমই ইজি। কি লজিক হচ্ছে আর অ্যান্সার কোনটা হবে বলো? বিয়েরটা কি লজিক আছে? হয়তো প্রথমটা প্লাস -2 + 3 -3। দেখো, বলেছে হ্যাঁ। যে কে বি ডব্লিউ জে রিলেট আছে কার সাথে না? এম জেড জেড জি এর সাথে। কিভাবে সম্পর্কিত হয়েছে যদি আমরা দেখতে চাই, কে এর প্লেস ভ্যালু 11, 2, 23, জে 10, এম এর 13 পাবো, 26 পাবো, এটাও 26 আসবে, 7 হবে। 11 থেকে 13 হয়েছে, +2 হয়েছে, ওকে। 26 থেকে 2 হয়েছে, উল্টো দিকে দেখলে -2 হয়েছে, বা 2 থেকে 26 আসা মানে -2, আর নিচ থেকে উপরে গেলে +2। চলো, 23 থেকে 26 হয়েছে +3, আর 10 থেকে 7 হয়েছে -3। সো লজিক দেখো আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। লজিকটা এখানে কি হয়েছে না, +2, তারপর একটা -2, দেন +3, তারপর একটা -3। পরেরটাও কি সেমই হয়েছে? দেখো, ও ছিল, সেখান থেকে কি হয়েছে, ও এর পরে হ্যাঁ ও এক্স সি ডি ছিল, সেটা কিউ ভি এফ এর সাথে সম্পর্কিত আছে। হ্যাঁ, +2 হয়েছে, ডব্লিউ এক্স -2 হয়েছে, সি ডি ই এফ +3, এটা দেখো -3 হয়েছে, ঠিক আছে, সেম প্যাটার্নই চলছে। তো এস টি আই এক্স, এটা তুমি প্রথমেই +2 করে নাও, এস এর পরে এস এর পর এস টি ইউ দিয়ে স্টার্ট হবে, আর ইউ দিয়ে তো অপশন তোমার কাছে একটাই অ্যাভেলেবেল আছে, সেটা অপশন বি, এটাই তো? Yes, sir. হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পরের কোশ্চেন,
দুটো ট্রেন আছে, দুটোই 250 মিটার করে লম্বা বলে দেওয়া আছে, আর রানিং অন প্যারালাল লাইন in the opposite direction at speed of 90 কিলোমিটার পার আওয়ার and 60 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। ঠিক, কত সময় পর তারা একে অপরকে কভার করবে জানতে চেয়েছে। প্যারালাল লাইনে দুটো যদি রেল চলে এবং অপোজিট ডিরেকশানে, মানে এই ট্রেনটা যদি ওই দিক বরাবর চলে তখন এই ট্রেনটা এই বরাবর চলছে, অপোজিট ডিরেকশানে চললে যেটা রিলেটিভ স্পিড বেরোয় সেটা কি হয়, প্লাস না মাইনাস? 12 সেকেন্ড যোগ হবে স্যার। যোগ হবে। রিলেটিভ স্পিড কিসে আসবে, তুমি বলবে স্যার প্লাসে হবে, মানে একজনের স্পিড 90 আরেকজনের স্পিড 60, টোটাল কিন্তু 150 কিলোমিটার পার আওয়ার, এটা হবে তাদের রিলেটিভ স্পিড। কভার করছে কি, ধরে নাও এই ট্রেনটার 12 সেকেন্ড। L1 হয় আর এই ট্রেনটার লেন্থ যদি L2 হয়, তাকে টোটাল কভার করতে হবে L1 প্লাস L2, এই মিটার লেন্থ তাকে কভার করতে হবে। কেন? কারণ কনসেপ্টে আমরা জানি যে একটা ট্রেন যখন অপর কোনো একটা ট্রেনকে বা কোনো একটা ব্রিজকে বা কোনো একটা তোমার প্ল্যাটফর্মকে অতিক্রম করে যাদের নিজস্ব কোনো লেন্থ আছে, তখন টোটাল ডিস্টেন্সটাই কভার করা বোঝায়। তো ট্রেন যেহেতু আরেকটা অপর ট্রেনকে কভার করছে, টোটাল লেন্থ কতটা কভার করবে, তুমি বলবে স্যার দুটোই 250 করে বলে দেওয়া আছে, তো 250 ইন্টু 2, এই পরিমাণ ডিস্টেন্স তাকে কভার করতে হবে মিটারে। সময় কত লাগবে, আমরা টাইমের ফর্মুলা কি জানি, টাইমের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই কি, তার স্পিড হবে, কিন্তু ইউনিট সেম রাখতে হবে। ডিস্টেন্স যদি সে কভার করে টোটাল 250 ইন্টু 2 মিটার, আর স্পিড কত আছে দেখো এখানে 150 পেয়েছি, কিন্তু এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা কত দিয়ে গুণ করব, 5/18 5/18, তো 18কে আমি ডিরেক্টলি উপরে লিখে নিলাম। ঠিক, এবার তুমি ক্যান্সেল আউট করো, দেখো 0 0 ক্যান্সেল আউট হবে, 5 5-এ তোমার কাছে 25 আসবে, 5 3-এ 15 হবে, 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 6 18, তো 6 দিয়ে 12 সেকেন্ড হবে তোমার কাছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি প্রত্যেকেরই কারেক্টই হয়েছে অ্যান্সার। বলো, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাজুম চার্জ অফ দ্য কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ইন নভেম্বর 2024? কন্ট্রোলার জেনারেলের দায়িত্বে নভেম্বর 2024 সঞ্জয় মূর্তি। ওকে, অপশন এ সঞ্জয় মূর্তি। আর কারো অ্যান্সার? আগে কে ছিল জানা আছে? এসএস দুবে না কি নাম ছিল? এসএস দুবে? না না, অনেকদিন থেকে পুরনো ছিল। দেখো, গভর্নমেন্ট অ্যাপয়েন্টস কে সঞ্জয় মূর্তি অ্যাজ নেক্সট কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। আর্টিকেল জিজ্ঞাসা করতে পারে, পলিটি থেকে কোশ্চেন যদি জিজ্ঞাসা করে। আর্টিকেল কত? 148। 148। এই দেখো, আর্টিকেল নাম্বার হচ্ছে 148। হি উইল সাকসিড ইনকামবেন্ট গিরিশ চন্দ্র মুর্মু, যে রিটায়ার করেছে কবে, নভেম্বরের 20 তারিখ 2024-এ। গিরিশ চন্দ্র মুর্মু যিনি ছিলেন তাকে সাকসিড করেই নিয়ে এসেছে নতুন যে আছে, সে হচ্ছে কে সঞ্জয় মূর্তি। ঠিক আছে, তো রিসেন্টলি যতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে না, সবগুলো কিন্তু একবার ভালো করে চোখ বুলিয়ে নিও, যেহেতু তোমরা পরীক্ষা দেবে। যতগুলো ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে, যদি বলা হয় ধরে নাও প্রেসিডেন্ট যিনি আমাদের এখন আছেন, কত নম্বর প্রেসিডেন্ট, কি অ্যান্সার দেবে? প্রেসিডেন্ট কত নম্বর? 15তম নাকি? 15তম। এক্স্যাক্টলি 15তম। আচ্ছা, যদি এখন প্রেসিডেন্ট আমাদের কাছে ভাইস প্রেসিডেন্টের নাম জিজ্ঞাসা করে, কি অ্যান্সার হবে? ভাইস প্রেসিডেন্ট নেই তো এখন। নেই, ভ্যাকেন্ট আছে, তাই তো? কারণ উনি তো কি বলবো, রেজিগনেশন দিয়ে দিয়েছেন, তারপর থেকে পুরোপুরি ভ্যাকেন্ট পড়ে আছে। ওকে, ভাইস প্রেসিডেন্টের নাম কিন্তু এখন বলা যাবে না, কারণ জগদীপ ধনকর কিন্তু আর নেই। পুরনো জিজ্ঞাসা করলে বলতে পারতে, এখন কিন্তু নেই। আচ্ছা, প্রাইম মিনিস্টারও কিন্তু 15তম প্রাইম মিনিস্টার। ঠিক, যদি জিজ্ঞাসা করতো যে ভাইস প্রেসিডেন্ট সব থেকে লংগেস্ট টার্ম ধরে সার্ভ করেছে এরকম, তার নাম কি? লংগেস্ট সার্ভিং ভাইস প্রেসিডেন্টের নাম বলতে পারবে কেউ? ফার্স্ট যে হয়েছিল ডক্টর সর্বপল্লী একদম তাই, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর যদি প্রেসিডেন্টের কথা বলতো যে লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট, রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 2 টাইমস এসেছিল, তাই তো? আচ্ছা, এখন প্রেজেন্ট চিফ জাস্টিস কততম আছে? কততম? নাম বলো না, কততম বলো। গাও ভাই রয়েছে। হ্যাঁ, 23তম না কত? 23 কি 52?
51 ছিল, ও 52। 51 ছিল সঞ্জীব খান্না, ঠিক। এখন আছে 52, 52 আছে বিআর গাভাই। ওকে, আচ্ছা চিফ ইলেকশন কমিশন যদি বলা হয়, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কে আছে, কততম? রিসেন্টলি মার্চে চেঞ্জ হয়েছে, বলো। কারেন্ট অ্যাফেয়ার্স তো, কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। গণেশ কুমার গণেশ জ্ঞানেশ গণেশ কততম? 26তম, ঠিক। কততম? 26তম। চলো তাহলে রিসেন্টলি কালকে ক্লাসের আসার আগে যতগুলো ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে সব কিন্তু রিভিশন করে রাখবে, গুগলে মারো, রিসেন্টলি দেখো যতগুলো নতুন নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সবগুলো কিন্তু রিভিশন করে রাখবে মাস্ট। নেক্সট কোশ্চেন দেখো, 25 জন লোক প্রতিদিন 15 ঘন্টা কাজ করে 8 দিনে 5টা ইউনিট কাজ সম্পন্ন করতে পারে, তাহলে 10টা ইউনিট কাজ সম্পন্ন করতে কতদিন লাগবে যদি প্রতিদিন 20 ঘন্টা করে কাজ করে? বলো, ইজি আছে, জাস্ট ফর্মুলাতে পুট করে দাও। তিরিশ। ও 30 তো অপশনই নেই, কোথায় বলবো। দেখো অপশন ভুল থাকতে পারে, তোমার যদি 30 অ্যাকচুয়ালি আসে তো হতে পারে অ্যান্সার। এ বাকিরাও রেসপন্স করো। কি ফর্মুলাতে পুট করবে আগে সেটা বলো তো, এই কোশ্চেনটা সলভ করতে হলে। কোশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই তো মাথায় এটা আসে। এমন M1 D1 বাই W1 এরকম টাইপের। M1 D1 H1 upon W1 equal to M2 D2 H2 upon W2, ঠিক। যেখানে M ফর কি, ম্যান পাওয়ার, কতজন কাজ করছে বা মেশিনের সংখ্যা হোয়াট এভার যেটা খুশি নাও। ডি হচ্ছে নাম্বার অফ ডেজ, কতদিন কাজ করছে। এইচ হচ্ছে আওয়ার, নাম্বার অফ আওয়ার, কত ঘন্টা করে কাজ করছে। আর ডব্লিউ হচ্ছে কি, কি পরিমাণ কাজ করছো তুমি, ওয়ার্কের পরিমাণ বসিয়ে দাও। বাম দিকে কি বলা আছে, 25 জন লোক, মানে M1 এর জায়গাতে 25 ফুট করো, প্রতিদিন 15 ঘন্টা করে কাজ করছে 8 দিনে, মানে 8 ইন্টু প্রতিদিন 15 ঘন্টা করে কাজ করেছে, আলটিমেটলি 5 ইউনিট কাজ কমপ্লিট করেছে। এখন বলছে যে কতদিন লাগবে বলেছে, 10টা ইউনিট কাজ তোমাকে সম্পন্ন করতে হবে প্রতিদিন যদি তুমি 20 ঘন্টা করে কাজ করো। কোশ্চেনে কিছু মিসিং আছে। হাউ মেনি ডেজ উড বি রিকোয়ার্ড টু পারসন বাই হাউ মেনি ডেজ আওয়াজটা দেয়নি। পারসন দিতে পারি না, রিকোয়ার্ড বাই ড্যাশ পারসন টু কমপ্লিট 10 ইউনিট অফ ওয়ার্ক ওয়ার্কিং 20 আওয়ার্স এ ডে, মানে মিসিং আছে কোশ্চেনের ডেটা, তাই তো। আচ্ছা যদি সময়টা নেই স্যার, আওয়াজটা। যদি 25 জনকে আমরা ধরে রাখি, ঠিক। বাই পার্সেন্টটা বলেছে, পার্সেন্টটা দেয়া নেই মনে হয়। হ্যাঁ মানে কিছু ডেটা মনে হচ্ছে মিসিং লাগছে। ধরে নাও যদি সেম পার্সনই কাজ করতো তো তাহলে আমরা 25ই নিতাম, তখন তোমার কাছে কি বের করতে হতো, 20 ঘন্টা করে কাজ করতো। দিন সংখ্যা যদি আমরা এক্স নিয়ে নিতাম তো 25 25 তো ক্যান্সেল আউটই হতো, 5 2 এ 10 ক্যান্সেল আউট হতো, 2 এখানে তোমার কাছে 10 আসতো, 5 2 এ 10, 5 3 এ 15 হতো, আর 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা 4 আসতো, তো 3 4 এ 12 পেতাম মেবি, যেহেতু অ্যান্সার সেটা আসছে তো না। মানে কোশ্চেনে ভুল আছে, দেখো পড়েই বোঝা যাচ্ছে, কারণ হ্যাঁ, এখানে ম্যানের কথাটা তোমাকে উল্লেখ করে দেওয়া নেই, বাই ড্যাশ পার্সেন্টটা দিতে হতো। এখানে পার্সন লাগতো। ঠিক আছে, এই কোশ্চেনটা স্কিপ করো, পরেরটাতে আসো। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অপারেটিং সিস্টেম কমনলি ইউজড অন ডেস্কটপ কম্পিউটার? ডেস্কটপ কম্পিউটারে Windows 10 ব্যবহৃত অপারেটিং সিস্টেমের উদাহরণ কি? বাকিদের অ্যানসার উইন্ডোজ 10। আচ্ছা, এই মাইক্রোসফট ওয়ার্ড বলো, অ্যাডোব ফটোশপ বলো, এগুলো কিসের এক্সাম্পল? মাইক্রোসফট ওয়ার্ড, অ্যাডোব ফটোশপ জানা আছে? গুগল ক্রোম তো নিশ্চয়ই প্রত্যেকে জানো, এটা কি ওয়েব ব্রাউজার, তাই তো? হ্যাঁ, অল্প। এটা হচ্ছে ওয়েব ব্রাউজার। উইন্ডোজ 10 এটা হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক। আর মাইক্রোসফট ওয়ার্ড বলো বা অ্যাডোব ফটোশপ বলো, এগুলোকে আমরা কি বলি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সফটওয়্যার কত রকমের হয়? দু রকমের, তাই তো। সফটওয়্যার হচ্ছে আমাদের কাছে দু রকমের হয়, একটাকে আমরা বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, আরেকটা হয় সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কোনগুলো হয়? যেগুলো সিস্টেমের জন্য অলরেডি ইনবিল্ট থাকে, যেমন ধরে নাও এই ড্রাইভার বলো, তোমার ধরে নাও গ্রাফিক্সের ড্রাইভার, এই টাইপের যেগুলো হয় সেগুলো সব সিস্টেম সফটওয়্যার, যেগুলো সিস্টেম চালানোর জন্য কাজে লাগবে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো হয়? যেগুলো বাইরের থেকে আমাদের প্রয়োজনের কাজে আমরা সেটাকে ইউজ করে থাকি, যেমন ওয়ার্ড বাইরের থেকে আমরা কাজ করার জন্য ইউজ করছি, ফটোশপ ফটোকে ধরুন এডিট করার জন্য আমরা ইউজ করছি, এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ে, ঠিক। চলো নেক্সট দেখো,
হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ কেমিক্যাল চেঞ্জ, নিচের কোনটা একটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? বার্নিং উড, কাটিং পেপার। বার্নিং উডটা হবে। কেন? বাকিগুলো কিসের এক্সাম্পল? ফিজিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জ। আচ্ছা, যদি জিজ্ঞাসা করে যে কেমিক্যাল চেঞ্জ এবং ফিজিক্যাল চেঞ্জের মধ্যে ডিফারেন্স কি আছে, কি বলবে? ফিজিক্যাল চেঞ্জটা রিভার্সেবল আর কেমিক্যাল চেঞ্জটা ইরিভার্সেবল। ফিজিক্যাল চেঞ্জ রিভার্সেবল, কেমিক্যাল চেঞ্জ রিভার্সেবল নয়, এটা বলছো? না মানে কেমিক্যাল চেঞ্জে কি হয়, নিউ সাবস্টেন্স ফর্ম হয়, ফিজিক্যাল চেঞ্জে তো সেটা হচ্ছে না, সাবস্টেন্সটা চেঞ্জ হচ্ছে। দেখো দিয়েছি কেমিক্যাল চেঞ্জে কি বলছে যে কেমিক্যাল রিঅ্যাকশন ফ্রম নিউ প্রোডাক্ট, একটা নতুন তোমার কাছে প্রোডাক্ট উৎপন্ন হবে কেমিক্যাল চেঞ্জের ক্ষেত্রে। বাট ফিজিক্যাল চেঞ্জের ক্ষেত্রে কি হবে, কোনো কেমিক্যাল আইডেন্টিটি সেখানে থাকে না, শুধুমাত্র তার ফিজিক্যালি চেঞ্জ হয়। যেমন ধরো একটা আইসক্রিম, সেটা গলে গেল, বা একটা ধরে নাও তোমার কাছে কাগজ ছিল, সেটাকে তুমি কেটে ফেললে, এই যে কাটিং অফ পেপার, এটা বলো। জলকে তুমি গরম করে ফেললে, এটা। বা তুমি ধরে নাও কোনো কাঠ কেটে ফেলেছো, এগুলো এগুলো হচ্ছে তো ফিজিক্যালি চেঞ্জ, মানে ফিজিক্যাল তার চেঞ্জ হচ্ছে, কিন্তু নতুন করে কোনো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে না। কিন্তু বাম দিকে তুমি যদি এক্সাম্পলগুলো দেখো, যেখানে কাঠকে পুড়িয়ে ফেলা হচ্ছে, কোনো একটা ফল ধরে নাও সেটা পচে গেল, বা লোহাতে মরচা পড়ে গেছে, বা ফুড ডাইজেশন হয়ে গেছে, এগুলোতে সব কিন্তু কি হয় না, নতুন প্রোডাক্ট উৎপন্ন হয়। তো যখনই তোমার কাছে নতুন প্রোডাক্ট উৎপন্ন হয়ে যাবে, সেগুলো হচ্ছে আমাদের কাছে কেমিক্যাল চেঞ্জ। আর ফিজিক্যালি যদি চেঞ্জ হয়ে থাকে, নতুন প্রোডাক্ট যদি উৎপন্ন না হয়, সেটাকে আমরা ফিজিক্যাল চেঞ্জ বলি। আমার মনে হয় এখানে যতগুলো এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, কোশ্চেন তোমাকে এখান থেকে দেবে। ঠিক, তাহলে এই কোশ্চেনটা আমরা রাইট অ্যান্সার কোনটা নেব? বার্নিং উড নেব। চলো পরের কোশ্চেনে আসো। সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন, 7 জন পিপল দিয়ে দেওয়া আছে, ট্রাই করো। একজন। একজন, তাই তো? প্রিয়াঙ্কা, কিন্তু তুমি ওটাও ঠিক বলেছিলে যে ফিজিক্যাল চেঞ্জ কিন্তু রিভার্সেবল, কেমিক্যাল চেঞ্জ কিন্তু একদম পার্মানেন্ট, ওটাকে রিভার্স করা যায় না, ওটাও ঠিক। দেখো, এই কোশ্চেনে বলছে যে 7 জন লোক আছে যারা উত্তর দিকে মুখ করে বসে আছে, নর্থের দিকে ফেসিং আছে। যখনই তুমি এই লাইনটা পড়বে, 7 জন পার্সন বানিয়ে নাও, প্রত্যেকে নর্থের দিকে ফেস আছে, ঠিক আছে? তো 1 2 3 4 5 6 7 জন নর্থের দিকে ফেস, মানে উপরের দিকে ফেস আছে। আর যখন উপরের দিকে ফেস থাকবে, তখন আমরা যদি সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে চাই, আমাদের যেটা রাইট সাইড সেটাও কিন্তু ওদের রাইট সাইডই হবে, আর আমাদের যেটা লেফট সাইড সেটাও কিন্তু ওদের লেফট সাইডই হবে। ঠিক, এবার তুমি এখানে পড়ে নাও যে কি কি বলে দেওয়া আছে। সবার প্রথমে বলেছে অনলি 5 পিপল সিট বিটুইন সি অ্যান্ড ডি। আচ্ছা, সি এবং ডি এর মাঝখানে যদি 5 জন বসে থাকে না, দেখো সিকে এখানে বসাও, মিডিলে 5 জন, ডি এখানে বসবে। আদারওয়াইজ আরেকটা পসিবিলিটি কি হতে পারে, যে ডি যদি বাম দিকে বসে, তখন সি ডান দিকে বসবে। এদের মাঝখানে দেখো 5 জন থাকছে। বেশ, নেক্সট বলেছে যে বি সিটস থার্ড ফ্রম দ্য রাইট এন্ড। রাইট এন্ড মানে ডান দিক থেকে বি 3 নম্বরে আছে, তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে তোমাকে বিকে রাখতে হবে। বি ডান দিক থেকে 3 নম্বর। ঠিক, পরে বলে দেওয়া আছে জি সিট টু দ্য ইমিডিয়েট রাইট অফ সি। আচ্ছা, ইমিডিয়েট রাইট অফ সি যখনই বলে দেওয়া আছে, তুমি যদি সি এর ইমিডিয়েট রাইটে বসাতে চাও, এখানে কে বসবে? জি বসবে। উপরেরটাতে বসানো পসিবল, কিন্তু নিচটাতে কি আমরা বসাতে পারবো তার ডান দিকে? দেখো কোনো প্লেসই বেঁচে নেই, তাই না? তাহলে নিচের পসিবিলিটি যেটা আমি নিচ্ছিলাম, এটা হয়ে গেল ভুল। উপরের পসিবিলিটিটা আমাদের কাছে একটাই অ্যান্সার দেবে। আর কি বলে দেওয়া আছে দেখো, যে ই সিটস থার্ড টু দ্য রাইট অফ এ। এর ডান দিকে 3 নম্বরে ই বসবে। তো তুমি যদি একে এখানে নিয়ে নাও, তো ডান দিকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে ইকে এই জায়গাতে পুট করতে পারবে। আর একটা পার্সন মেবি বেঁচে আছে, সেটা কে? তো এ বসে যাবে এটা। বলো তো এই অ্যারেঞ্জমেন্টটা পেয়েছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। ঠিক, এই অ্যারেঞ্জমেন্টটা যদি পেয়ে থাকো, তাহলে অ্যান্সার তো ঠিকই হবে। জি এবং এফ এর মধ্যে কতজন বসে আছে? একজনই অ্যান্সার হবে, অপশন ডি। ওকে,
চলো পরে দেখো, সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন দিয়ে দেওয়া আছে। একজন ব্যক্তি আছে, তার আয়ের 1/3 7% সরল সুদে, 1/4 8% সরল সুদে এবং বাকি অংশ 10% সরল সুদে বিনিয়োগ করেছে। যদি বছরের শেষে মোট তার সুদের পরিমাণ 561 টাকা হয়, তো তার ইনভেস্ট কত টাকা ছিল? অপশন বি। অপশন বি 6600 বলছো, তাই তো? হ্যাঁ। ওকে, দেখো সলভ তুমি কিভাবে করবে, যেহেতু এখানে ফ্র্যাকশন ফরম্যাটে দিয়ে দেওয়া আছে না, একবার বলে দেওয়া আছে কি যাই তার ইনভেস্টমেন্ট থাকুক, তার 1/3 অংশের কথা বলেছে, পরবর্তীকালে 1/4 বলেছে, আর বাকিটা রেস্ট বলে দেওয়া আছে। তো আমরা সবসময় এমন ভ্যালু এখানে অ্যাজুম করার চেষ্টা করব যেটা এই যে ফ্র্যাকশন ভ্যালু আছে নিচে যে দুটো দিয়ে দেওয়া আছে না 3 এবং 4, এটা দিয়ে কাটাকাটি যাবে, এরকমই ভ্যালু আমরা অ্যাজুম করব। তো তুমি 3 এবং 4-এর মাল্টিপিল নিতে পারো, 3 4 12, কিন্তু 12 ধরলে যদি পসিবল তোমার কাছে না হয়, তুমি চাইলে 120 নিতে পারো, 1200 নিতে পারো, 12,000 নিতে পারো, যেটা তোমার সুবিধে। ঠিক আছে, ধরো আমি সাপোজ 120x টাকাই ধরে নিলাম যে 120x টাকা সে সেখানে ফাইনালি ইনভেস্ট করেছিল। ওকে, তো 120 যদি তুমি প্রথমে 1/3 বের করতে চাও, 1/3 অংশ বের করতে চাই, সেটা আসবে কত? তুমি বলবে স্যার 40x। সেটা কত পার্সেন্টেজে পুট করা ছিল? না 7%। ঠিক, নেক্সট তুমি যদি টোটালের 1/4 বের করতে চাও, 120 আমি x নিয়েছিলাম, তার 1/4 মানে কত হয়? তুমি বলবে স্যার 30x। সেটা কত পার্সেন্টে পুট করা ছিল? 8%। রিমেনিং কি হবে? 120 তুমি টোটাল পুট করেছিলে, তার মধ্যে তুমি 40% এখানে লাগিয়েছো, 30% এখানে লাগিয়েছো, অলরেডি 70 চলে গেছে, তোমার কাছে বেঁচে আছে আর 50x, আর সেটা তুমি লাগিয়েছো 10% সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, দেখো আর একটা শূন্য তুমি যদি বেশি নিয়ে নাও না, তোমার ক্যালকুলেশন করতে সব থেকে সুবিধা হবে। তো তুমি এখানে 120 জায়গাতে 120x যেটা নিয়েছিলাম, সেটা বেটার হবে তুমি 1200x নিয়ে নাও। 1200x নিলে এটা হয়ে যাবে 400x, এটা হয়ে যাবে 300x, আর এটা তোমার কাছে আসবে 500x। তো যখন তুমি 400x টাকা 7% ইন্টারেস্টে রাখবে, তোমার কাছে এক বছরে কত বেরোবে? 4 7 28x টাকা। এখান থেকে কত পাবে? 300x টাকা তুমি যদি 8%-এ ভাবো, এক বছরে বেরোবে কত? না 3 8 24x টাকা। আর 500 টাকা তুমি যদি 10% হারে এক বছর রেখে থাকো, এখান থেকে বেরোবে দেখো 50x টাকা। টোটাল যদি তুমি যোগ করো, কত টাকা পাচ্ছ? 102 না? টোটাল যোগ করলে কত পাবো? 102 তো পাবো। 102। 102x, কিন্তু কোশ্চেনে বলেছে তুমি কত পাচ্ছিলে? 561। তো 102x এর ভ্যালু 561 হবে, 1x এর ভ্যালু তোমার কাছে দাঁড়াবে 561 ডিভাইডেড বাই 102। জানতে চেয়েছে তুমি টোটাল কত টাকা ইনভেস্ট এখানে করেছিলে, তো তুমি বলবে স্যার 1200x আমি করেছিলাম, তো 1200-এর ভ্যালু কত আসবে এটা বের করে নাও। কাটাকাটি যাবে? কত দিয়ে কাটবে বলো? 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 4, 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 34 তো পাচ্ছি। দেন 17 দিয়ে একবার ট্রাই করে দেখো তো হচ্ছে কিনা। একান্ন দিয়ে ডাইরেক্ট কেটে যাবে স্যার। 33। বেশ, 51 দিয়ে যদি আমি ডাইরেক্ট কাটতে চাইতাম, তাহলে এটা 2 টাইমস অবধি হতো, আর এটা তোমার কাছে 11 টাইমস হতো। ঠিক আছে, আর 2 দিয়ে এটা কাটলে তোমার কাছে 600 আসতো, আর 6 11 6600 তোমার কাছে অ্যান্সার বেরোতো। ঠিক আছে, অপশন বি হবে। কারো ডাউট থাকলে বলো। আছে? তুমি 100x দিয়েও ধরে করতে পারো, কিন্তু আমার মনে হয় যে 100x দিয়ে ধরে করলে তোমার কাছে পয়েন্টের ক্যালকুলেশন আসবে, সেটার থেকে বেটার এরকমভাবে ধরে করা। নেক্সট আসো, এটাই মেবি লাস্ট কোশ্চেন। ফ্রম হুইচ স্টেট টু হুইচ স্টেট ডু দ্য ইস্টার্ন কোস্টাল প্লেনস অফ ইন্ডিয়ান এক্সটেন্ড? ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি কোন রাজ্য থেকে কোন রাজ্য পর্যন্ত বিস্তৃত? বলো, কোনটা অ্যান্সার নেবে? গুজরাট টু কেরল, ওয়েস্ট বেঙ্গল থেকে তামিলনাড়ু মনে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল থেকে তামিলনাড়ু। আর কারো অ্যান্সার?
তো কোস্টাল মিনস কোনটা না, যেই জায়গাতে ল্যান্ডটা গিয়ে সমুদ্রের সাথে মিশছে, সিয়ের সাথে মিশছে, সেই জায়গাটা থেকে আমরা কোস্টাল প্লেন তৈরি হয়। ঠিক, তো দেখো যদি আমরা ম্যাপ দেখতে চাই কোথা থেকে তৈরি হচ্ছে, দেখো এই জায়গা থেকে তুমি সমুদ্র পাচ্ছ, গুজরাটের এই পোর্শন থেকে, এই পোর্শনটা কোস্টাল প্লেন পুরোটা হচ্ছে। এই বাম দিকটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে ওয়েস্টার্ন। আর ডান দিকে দেখো এই পোর্শনটা যেটা আছে, এই পোর্শনটা তোমার কাছে হয়ে যাবে কি ইস্টার্ন। তাহলে ইস্টার্নে একদম স্টেট কি আছে, ওয়েস্ট বেঙ্গল। আপ টু নিচ অব্দি তুমি যদি দেখো এখানে কি আছে, তামিলনাড়ু। তাহলে অ্যান্সার কোনটাকে নেবে, ইস্টার্ন পোর্শন কোনটা হবে? তুমি বলবে স্যার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওয়েস্ট বেঙ্গল থেকে তামিলনাড়ু। ঠিক, আচ্ছা এখান থেকে দেখো আর ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার কাছে কি কি আসতে পারে, তোমাকে এক্সট্রিম পয়েন্ট জিজ্ঞাসা করতে পারে, ইন্ডিয়ার এক্সট্রিম পয়েন্ট জিজ্ঞাসা করতে পারে। যদি তোমাকে কখনো বলে যে ইন্ডিয়ার সব থেকে পূর্বের পয়েন্ট কি আছে, তার অ্যান্সার কি হবে জানা আছে কারো? কিবিথু, অরুণাচল প্রদেশ। একদম ইস্টার্ন, অরুণাচল প্রদেশে আছে কি না কিবিথু। ওয়েস্টার্ন যদি বলতো কি হতো, গোহারমাটা। হ্যাঁ গোহরমতি, গুজরাটে আছে। ঠিক, নর্থের কথা যদি বলে তাহলে লাদাখে আছে কি, ইন্দিরাকোল। এবার সাউথে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে দক্ষিণতম বিন্দু কোনটা, দক্ষিণতম বিন্দু এখানে তোমার কনফিউশন হতে পারে। যদি তোমার কাছে জিজ্ঞাসা করে যে মেন ল্যান্ড কোনটা, মানে ভূমির উপরে আছে সেটা কোনটা, তখন তোমার অ্যান্সার হবে তামিলনাড়ুর কন্যাকুমারী। আর যদি জাস্ট তোমাকে নর্মালি বলে থাকে যে সাউথার্ন মোস্ট পয়েন্ট কোনটা, তখন তুমি অ্যান্সার কি দিতে পারো, ইন্দিরা পয়েন্ট, যেটা গ্রেট নিকোবরে আছে, তাই তো? এটা মাথায় রাখতে হবে তোমাকে। আচ্ছা, আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে ইস্টার্ন থেকে ওয়েস্টার্নের টোটাল লেন্থ আর নর্থার্ন থেকে সাউথার্নের টোটাল লেন্থ, এটা তোমাকে জিজ্ঞাসা করে। কখনো কখনো আবার এদের মধ্যে ডিফারেন্সও জিজ্ঞাসা করে, জানা আছে? নর্থ ও সাউথ হচ্ছে 3210 আর ইস্ট ও ওয়েস্ট হচ্ছে 2933। ওয়েস্ট থেকে ইস্ট হচ্ছে 2933 আর নর্থ থেকে সাউথ হচ্ছে 3214। আর এদের যেটা ডিফারেন্স দাঁড়ায়, এই ডিফারেন্সও কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, ডিফারেন্স কত, 3214 থেকে তুমি যদি 2933 সাবস্ট্রাক্ট করে দাও, তোমার কাছে আসবে 281 কিলোমিটার। ঠিক আছে, চলো তাহলে দেখো এত টাইম তো লাগানো যাবে না, কারণ 2 ঘন্টার কাছাকাছি যদি 25টা কোশ্চেন সলভ করি বেকার। আমরা পরের দিন থেকে, যেহেতু ফার্স্ট ক্লাস ছিল, তো আমরা স্লো করলাম। এরপর দিন কিন্তু আমরা স্পিড বাড়াবো এবং ট্রাই করবো যে 1 আওয়ারের মধ্যে কিন্তু কমপ্লিট করা। ঠিক, তাহলে রিভিশন কী কী করবে, যার যে জায়গাটাতে মনে হচ্ছে এখনও কমতি আছে ওই জায়গাটা রিভিশন লাগাও। আর আমি যে দুটো পয়েন্ট বললাম, এক হচ্ছে তোমার ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট যেগুলো আছে এটাকে রিভিশন করে নাও, আপাতত এটাকে রিভিশন করে রাখো, পরে নেক্সট ক্লাসে আবার ভাবা যাবে। ঠিক আছে।